আচ্ছা, আমরা লাইভে আছি। আমি লাইভের লিঙ্কটা একটু শেয়ার করে দিই, চাইলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে পারেন। এতে করে হচ্ছে আমরা আরো অনেক মানুষ একসাথে কানেক্টেড হতে পারবো। আর যারা আমাদের ক্লাসগুলো আগে করে নাই তারা হচ্ছে আমাদের একসাথে আমরা হচ্ছে ক্লাসগুলো করতে পারবো, তাই না? একটু সময় দেন, আমি জাস্ট হচ্ছে ক্লাসের লিঙ্কটা সব গ্রুপগুলোতে দিয়ে দিই। আর মিটের লিঙ্ক, লাইভ ক্লাসের লিঙ্ক আপনারা দুটোই আজকের জন্য শুধুমাত্র আহ, সব গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন। আপনাদের যত গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার করতে পারেন, কারণ আমরা আজকের যে ক্লাসটা করতেছি এটা হচ্ছে ফ্রি ক্লাস, পেইড ব্যাচের ফ্রি ক্লাস। সবকিছু আমরা নতুন করেই শুরু করতেছি। আগে ক্লাস কি হয়েছে না হয়েছে সেই হিসাব আমরা না করি। আমরা হচ্ছে আজকে থেকে রেগুলার যে রুটিন আপনাদের দেওয়া হয়েছে এই রুটিন অনুযায়ী ক্লাস চলবে, সেটা সিক্রেট গ্রুপে এবং হচ্ছে প্রাইভেটলি সেই ক্লাসগুলো হবে। আর আজকের যেহেতু প্রথম ক্লাস, এই জন্য মূলত হচ্ছে সবার সাথে শেয়ার করা। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আপনারা সবগুলো ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন, যারা পেইড ব্যাচে যুক্ত আছেন পেইড ব্যাচের মধ্যে সবগুলো ক্লাসের রেকর্ড দিয়ে দেওয়া হবে। পাশাপাশি হচ্ছে আপনাদের মূলত হচ্ছে যে যে পিডিএফ গুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো, প্রত্যেকটা টপিকের বাংলা সহ ইংলিশ অ্যানালাইসিস গুলো আপনারা পেয়ে যাবেন। টেক্সট গুলো আমরা পড়ার চেষ্টা করব ক্লাসের মধ্যে। আশা করি হচ্ছে যে ভালো একটা প্রিপারেশন আমরা নিতে পারবো ফাইনাল এক্সাম পর্যন্ত, যদি আমরা ক্লাসগুলো সবাই করতে থাকি। তবে আহ এতটুকু অনুরোধ করব, আজকে থেকে আগে কি হয়েছে না হয়েছে সেই চিন্তাটা আমরা একটু ঝেড়ে ফেলি। আজকের পর থেকে আপনাদের কাছে যতগুলো ক্লাস হবে ফাইনাল এক্সাম পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে লাইভ করার চেষ্টা করবেন। যদি কোনো কারণে লাইভ ক্লাসটা করতে মিস হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা রেকর্ড ক্লাসটা আগে করে নেবেন। কেন এই কথা বললাম? কারণ কোনো কিছু ফেলে রাখা যাবে না। ফেলে রাখলে কি হয়, স্বভাবত কি ঘটে, এই একটা রাখলাম, এরপর আরেকটা ফেলে রাখলাম, আবার ফেলে রাখলাম, একটা সময় এটা একটা কি হয়ে দাঁড়াবে বলেন, একটা গম্বুজের মতো দাঁড়াবে এবং আপনার উপর একটা চাপ সৃষ্টি হবে। আপনার তখন বিরক্ত লাগবে, পড়তে ইচ্ছা করবে না। এমনিতেই আপনারা হচ্ছে একটা নতুন সিলেবাসের মধ্যে আছেন। আমরা অনেকেই ভালোভাবে বুঝি না যে হচ্ছে যে আমাদের প্রশ্ন কোন প্যাটার্নে হচ্ছে, কোন প্রশ্নগুলো আসবে। আগে কিন্তু যেমন আমরা বলতে পারতাম, হ্যাঁ সাজেশন দিচ্ছি এই প্রশ্নগুলো পড়েন, এগুলো পড়ে গেলে পরীক্ষায় কমন আসতো। কিন্তু এবছরটা কিন্তু এমন নাও হতে পারে। তো এই জন্য বলবো, শুরু থেকে আজকে থেকে যা পড়ানো হচ্ছে একটু অনুরোধ করব, দিনের পড়াটা দিনে শেষ করবেন। যদি দিনের পড়াটা দিনে শেষ করতে পারেন তাহলে পরীক্ষা দিয়ে এসে যেদিন রেজাল্ট দিবে সেদিন আমার কথাটা মনে পড়বে, বা এই জাহিদ ভাইয়া বা আমার কথা আপনাদের অবশ্যই মনে পড়ার কথা। কারণ হচ্ছে যে আমরা ক্লাসগুলো সেভাবেই নেওয়ার চেষ্টা করব। এই মেজর চারটা কোর্সের পাশাপাশি আপনাদের নন মেজর কোর্সেরও ক্লাসগুলো আমরা এই ব্যাচের মধ্যেই নেব। নন মেজর কোর্সের ক্লাসগুলো আলাদা করে রুটিন দিয়ে দিব। আমাদের এই যে ব্যাচটা আপনারা ক্লাস করতেছেন, যদি ব্যাচের নামটা ইতিমধ্যে অনেকে জানার কথা, যদি না জেনে থাকেন সেটা বলি। কি লিখছি? রিসেন্ট ব্যাচ। রিসেন্ট ব্যাচ। কেন রিসেন্ট? কারণ আপনারা নতুন সিলেবাসের মধ্যে পড়েছেন, হঠাৎ করে একটা শুরু হলো, এই জন্য রিসেন্ট ব্যাচ একটা নাম দেওয়া হয়েছে। এবং এই ব্যাচের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে যে নিয়মিত পরীক্ষাগুলো নিব, নিয়মিত ক্লাসগুলো নিব এবং ফি কিন্তু খুবই কম দেওয়া আছে। যদি চান আপনারা হচ্ছে যারা এখনো আমাদের সাথে যুক্ত হয়নি, আপনাদের বন্ধু বান্ধব যদি কেউ থাকে যুক্ত হতে বলতে পারেন। প্রয়োজনে 2-4টা ক্লাস করে দেখতে পারে। অনেকে বলে যে ভাই ডেমো ক্লাস করতে চাই, বা 2টা ক্লাস করার পরে আমার যদি ভালো লাগে তাহলে ভর্তি হব, এই সুযোগটাও এখানে আছে। ওকে, তো আজকে আমরা মূলত হচ্ছে যেহেতু প্রথম ক্লাস, আমরা মূলত পড়াশোনা করব, একটু সিলেবাসটা সম্পর্কে জানবো, তারপর মূলত হচ্ছে আমাদের আহ পড়ার ভিতরে চলে যাব, বেসিক জিনিস থেকে শুরু করে আমরা ডিটেইলস সবকিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা কি আমাদের সিলেবাসটা সম্পর্কে জানি? আমাদের ফার্স্ট ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টের কয়টা কোর্স পড়তে হয়? মেজর 4টা আর হচ্ছে নন মেজর 3টা।
নন মেজর 3টা। এই কোর্সটা কিন্তু পূর্বে কিন্তু 6টা ছিল, এবছর থেকে 7টা হয়ে গেছে। অর্থাৎ এই 7টা কোর্সের আপনাদের পরীক্ষা হবে। এই 7টা কোর্সের মধ্যে প্রত্যেকটা কোর্সের 80 মার্কের করে রিটেন এক্সাম হবে। আর বাকি যে 20 মার্ক, এই 20 মার্ক হচ্ছে আপনাদের কলেজে, নিজ নিজ কলেজে হচ্ছে পরীক্ষা হবে। এই 20 মার্কের মধ্যে মূলত হচ্ছে যেটা বলা হচ্ছে যে 5 মার্ক থাকবে অ্যাসাইনমেন্ট, বাকি 5 মার্ক থাকবে অ্যাটেন্ডেন্স, আর হচ্ছে আমাদের 10 মার্ক। এই 10 মার্ক হচ্ছে একটা এক্সাম হবে বা দুইটা ইন কোর্স এক্সাম হবে। সেই দুইটা ইন কোর্স এক্সামের গড় রেজাল্ট আপনাদেরকে দিবে। অর্থাৎ এই 20 মার্ক পেতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে নিয়মিত কলেজে ক্লাস করার চেষ্টা করতে হবে, নিয়মিত অ্যাসাইনমেন্ট গুলো ভালো করার চেষ্টা করতে হবে, এবং অ্যাসাইনমেন্ট গুলো যখন আপনি প্রেজেন্ট করবেন সেগুলো অবশ্যই থ্রুলি স্পিকিংটা যেন ভালো হয় সেই জিনিসগুলো খেয়াল করতে হবে। পাশাপাশি এই 10 মার্কের জন্য আমাদের এই ক্লাসগুলো আপনাদেরকে সহযোগিতা করবে। শুধু এই ক্লাসগুলো না, আমরা 15 মার্কের জন্য আপনাদের রেগুলার সহযোগিতা করতে পারবো, অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে পরীক্ষার 10 মার্ক। কিন্তু বাকি 5 মার্ক এটা আপনাকে নিজ দায়িত্বে নিজে কলেজে গিয়ে ক্লাস করে অ্যাটেন্ডেন্স ঠিক রেখে আপনাকে হচ্ছে এই বাকি 5টা মার্ক তুলতে হবে। এখানে এক একটা মার্কের গুরুত্ব অনেক বেশি। কারণটা হচ্ছে আমরা অনেকেই জিপিএ এর প্যাটার্নটা বুঝি না। এই অনার্স লাইফে এসে জিপিএ এর প্যাটার্নটা বুঝি না। কেন? কারণ হচ্ছে যে আমরা এর আগে জিপিএ কাউন্ট করতাম 5-এ, তাই না? 5.00 তে, তাই তো? আউট অফ 5। কিন্তু আমাদের অনার্সে এসে আমরা হচ্ছে কাউন্ট করি কিন্তু আউট অফ 4। কত কাউন্ট করি? out of 4. আউট অফ 4। এখন যখন আমরা আউট অফ 4 এ কাউন্ট করি, আগে আমাদের পাস মার্ক ছিল হচ্ছে 33-এ, কিন্তু এই অনার্সে এসে আমাদের পাস মার্ক হয়ে গেছে 40-এ। 100-র মধ্যে 40 পেতে হবে, তাহলে আপনি পাস করবেন। তাহলে আমাদের 40 থেকে 44 যদি পাই, তাহলে এটা আমাদের বলা হচ্ছে ডি। এই ডি এর পয়েন্ট হচ্ছে 2। আগের দিকে আমাদের কেমন ছিল? 33 থেকে 40 পর্যন্ত না? বলেন, 33 থেকে 40 ছিল। জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমাদের গ্রেডটা চেঞ্জ হয় 45-এ। 45 থেকে 49 পর্যন্ত আপনার যে গ্রেডটা আসে সেটা হচ্ছে সি। এই সি এর মার্ক হচ্ছে 2.25। খেয়াল করবেন, যারা এই জিনিসগুলো জানেন না, এই জিনিসগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা রেজাল্ট ভালো করতে গেলে বেসিক থেকে, একটা সিলেবাস থেকে, মার্ক ডিস্ট্রিবিউশন থেকে সবকিছু জানা উচিত। এই যে 45 থেকে 49 পেলে একটা কোর্সে যদি আপনি পান, আপনার জিপিএটা আসবে 2.25। দেন আমাদের 50 থেকে যদি আমরা হচ্ছে 54 পর্যন্ত কেউ পাই, তাহলে আমাদের গ্রেডটা আসবে সি প্লাস। সি প্লাস অর্থ হচ্ছে আমাদের 2.50। দেন আমাদের হচ্ছে 55 থেকে যদি 59 পর্যন্ত কেউ পাই, তাহলে আমাদের এখানে গ্রেডটা আসবে বি মাইনাস। এই বি মাইনাস এর জন্য আমাদের হচ্ছে 2.75। দেন হচ্ছে যে 60 থেকে 64 যদি কেউ পাই, তাহলে সেটা হচ্ছে বি। এই বি মানে হচ্ছে 3.00। এই গ্রেডটা আমরা সবাই পেতে চাই। কেন? কারণ আমাদের অনেকেরই পূর্ব থেকে আমরা জেনে আসি অনার্স বা গ্রাজুয়েশনে আমাদের ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বলা হয়। কিন্তু বর্তমানে যেহেতু জিপিএ বা সিজিপিএ রেজাল্ট হয়, এই জন্য এই গ্রেড, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডের কোনো মূল্য নাই, এটা এখন বলা হয় না। তাহলে কি করতে হয় আমাদের? মূলত হচ্ছে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে 2.25 থেকে মূলত হচ্ছে আমাদের, আচ্ছা উপর থেকে আসি, হ্যাঁ, 3.00 প্লাস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। দেখা যায় লেখা 3.00 প্লাস। আপনি যদি 3 পয়েন্টও পান, আপনাকে ফার্স্ট ক্লাস বলা হয়। আপনি এর উপরে পেতে হবে, এর নিচে পেলে কিন্তু হবে না। ওকে? আর 2.25 থেকে 2.99 পর্যন্ত এটাকে বলা হয় সেকেন্ড ক্লাস। আমরা কেউ কি সেকেন্ড হতে চাই? বলেন, না। সেকেন্ড হতে চাই না, সবাই আমরা ফার্স্ট হতে চাই। কিন্তু ফার্স্ট হতে চাই, আর আমরা যদি সেভাবে পড়াশোনাটা না করি তাহলে হবে? বলেন, হবে? না। না। একজন ওইখানে আছেন বলতে পারবেন যে আপনি এসএসসি তে বা এইচএসসি তে যে পরিমাণ পড়াশোনা করেছেন, তাকে 4 ভাগ করে 1 ভাগ পড়াশোনা আপনি অনার্সে এসে করেছেন? কেউ বলতে পারবেন যে আমি আছি ভাইয়া? জি ভাইয়া আছি। আপনি কতটুকু করে পড়াশোনা করতেছেন বলেন দৈনিক?
2 থেকে 3 ঘন্টা। যদি আপনি 2 থেকে 3 ঘন্টা পড়তে পারেন, তাহলে আপনাকে আমি বলতে পারি, যদি ফোন সবকিছু বাদ দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেগুলার পড়াশোনা করেন, তাহলে অবশ্যই আপনার রেজাল্ট ফার্স্ট ক্লাস থাকবে। পড়ার মতো পড়তে হবে। আর আমি 2 থেকে 3 ঘন্টা যদি টেবিলে বসে থাকি, পড়া কি হলো না হলো সেটা বড় কথা না, আমি পড়তেছি, এটা সবাই দেখতেছে, এমন যদি হয় তাহলে কিন্তু রিস্ক আছে। ওকে, আর কেউ বলতে পারবেন? দেখেন একজন কিন্তু বলছে। আছেন আর কেউ? আমার মনে হয় না যে আর কেউ আছে। একটা বিষয় যদি আমরা চিন্তা করি, এসএসসিতে আমরা হচ্ছে এক একজন মানুষ বা এক একটা স্টুডেন্ট আমরা প্রায় 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করেছি, করি নাই? জি ভাইয়া। যখন আমরা এইচএসসি বা ইন্টারে আসলাম, তখন কিন্তু আমরা হচ্ছে আরো মানে বেশি পড়ার তুলনায় না পড়ে আমরা কি করি, একটু কম পড়ে ফেলি। সেটা হচ্ছে 5 থেকে 7 ঘন্টা করে পড়াশোনা করি, তাই তো? ঠিক বলছি? জি। জি। তো যত উপরে উঠতেছি পড়ার সময়টা কিন্তু বেশি হওয়া উচিত। কেন? কারণ আমাদের সিলেবাস বড় হয়। তো যখন আমরা অনার্সে আসলাম, যখন আমরা হচ্ছে এই যে অনার্স পড়তে আসছি, এই সময় আমরা 0 থেকে 1 ঘন্টা এভারেজ টাইম আমরা কেউ পড়াশোনা করি না। দৈনন্দিন করি কেউ? রেগুলার আপনাকে প্রতিদিন পড়াশোনা করতে হবে। এসএসসি বা এইচএসসি তে যে কাজটা করতেন, প্রত্যেকটা দিন সকালবেলা উঠে পড়তে বসতেন, আবার সন্ধ্যার পরে পড়তে বসতেন, কিন্তু এই অনার্সে এসে কিন্তু সেটা হয় না। এমন কেউ আছেন যে এই পর্যন্ত একদিনও মিস দেন নাই পড়াশোনা, প্রতিদিন করছেন? তাহলে রেজাল্টটা ভালো হবে কিভাবে? আমরা সবাই ফার্স্ট হতে চাই, সবাই ফার্স্ট ক্লাস পেতে চাই, কিন্তু পড়াশোনার বেলায় কি থাকে? লবডঙ্কা, তাই না? কথা বুঝেছেন আমার কি বলছি? আমাদের রেগুলার কেউ যদি এই অনার্সে এসে যদি কেউ 2 থেকে 3 ঘন্টা রেগুলার পড়াশোনা করে, ফোন বাদ, কোনো কিছুই থাকবে না সাথে, কেউ ডাকবে না, কেউ কোনো ডিস্টার্ব করবে না, আপনি শুধু পড়তেই থাকবেন, রেগুলার যদি 2 থেকে 3 ঘন্টা কেউ পড়াশোনা করেন, আমি চোখ বন্ধ করে হলেও বলতে পারবো যে আপনি ফার্স্ট ক্লাস পাবেন। আর ফার্স্ট ক্লাসের গুরুত্ব কতটা সেটা এখন বুঝতে পারবেন না, এটা বুঝতে পারবেন যখন হচ্ছে 4th ইয়ার শেষ হচ্ছে বা 3rd ইয়ার শেষ হচ্ছে, তখন বুঝতে পারবেন। ওকে, দেন যে কথাটাতে আমি থেমে গেছিলাম, এই 3 পয়েন্ট আমাদের সবার খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব দরকার। এরপরে হচ্ছে আমাদের 65 থেকে 69 মার্ক পেলে সেটাকে বলা হয় বি প্লাস। এই বি প্লাস পেলে আমাদের পয়েন্ট হচ্ছে 3.25। তারপর হচ্ছে আমাদের 70 থেকে 74 যদি কেউ পায়, তাহলে এটাকে বলা হয় এ মাইনাস, যেটা হচ্ছে 3.50। এরপর আরো দুইটা গ্রেড আছে, একটা হচ্ছে এদিকে লিখি, 75 থেকে আমাদের হচ্ছে 79। এই 75 থেকে 79 যদি কেউ পায়, তাহলে সেটাকে বলা হয় আমাদের এ, যেটাকে বলা হয় 3.75। অপরটা 80 প্লাস, যেটাকে বলা হয় এ প্লাস, যেটা গ্রেড 4.00। মনে থাকবে এটা? তাহলে আমি কেন এটা লিখতে গেলাম, আমাদের একটা মার্কের গুরুত্ব কত বেশি সেটা বোঝার জন্য। আপনি যদি 40-এর জায়গায় 100-র মধ্যে 39 পান, আপনাকে পাস করে দিবেন, আপনি ফেল। আর এখানে যদি আপনি 44-এর জায়গায় একটা মার্ক বেশি পাইতেন, 45 হয়ে যেত, তাহলে আপনার 2 থেকে 2.25 হয়ে যেত না? হতো? জি ভাইয়া। তাহলে এই যে ছোট্ট একটা মার্ক, একটা মার্ক কতটা গুরুত্বপূর্ণ, এটার জন্য এত কিছু বলা। কারণ আপনি যখন কলেজে ক্লাস করতেছেন না, সেখানে আপনার 5টা মার্ক আছে, 5টা মার্ক মানে একটা গ্রেড চেঞ্জ হবে একটা কোর্সের মধ্যে। প্রত্যেকটা কোর্সে 5টা করে মার্ক পাওয়া মানে একটা করে গ্রেড চেঞ্জ হওয়া। আপনি ইতিমধ্যে 5 মার্ক পেয়ে আছেন, আপনি যদি ইন কোর্সে 10-এর মধ্যে আরো এখানে 6 পান, তাহলে 5 6 11 হয়ে গেল। আপনি অ্যাসাইনমেন্টে যদি হচ্ছে 4 পান, 11 চাইলে আপনার 15 হয়ে গেল। 15টা মার্ক আপনি পেয়ে গেলেন, মানে 3টা গ্রেড আপনি পার হয়ে গেলেন ধাপ। আপনার 40 পুরাতে পাস করার জন্য 40-এর মধ্যে 15 মার্ক আপনি এখানে পেয়ে গেছেন ইতিমধ্যে। আপনার পাস করার জন্য আর কত দরকার বলেন? কত দরকার? 25? 25 না? জি ভাইয়া। মাত্র 25 মার্ক দরকার। কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কি করে জানেন? এই 25টা মার্ক তুলতে পারে না, বা
এই দুইটা মিলে ইন কোর্স এবং রিটেন এক্সাম, এই দুইটা মিলে 40 মার্ক পায় না। কিছুদিন আগে আপনাদের সিনিয়রদের রেজাল্ট দিয়েছে, শুনেছিলেন রেজাল্ট আপনাদের নিজ নিজ ডিপার্টমেন্টে? জি ভাইয়া, কি শুনছিলাম। অবস্থা, রেজাল্ট কেমন খুব হয়েছে? খারাপ, খুবই খারাপ। কেন ইংলিশ ডিপার্টমেন্টের রেজাল্ট না বলে ভালো হয়? ভুল ধারণা। এই যে আমাদের প্রথম একটা কোর্স আছে ইংলিশ রিডিং স্কিল, ইংলিশ রিডিং স্কিল, এই কোর্সটাতে প্রায় মানুষ ফেল করে, 90 থেকে 95% মানুষ ফেল করে এই সাবজেক্টে। কতজন মানুষ? 100 জন পরীক্ষা দিলে মূলত গড়ে 90 থেকে 95 জন মানুষই ফেল করে, হাতে গোনা 5-7 জন মানুষ পাস করতে পারে। কেন? কারণ পড়ার অদক্ষতা, টেকনিক্যালি না পড়া। আরেকটা কোর্স আছে ইংলিশ রাইটিং স্কিল, ইংলিশ রাইটিং স্কিল, এই যে কোর্সটা, এই কোর্সটাতে ভালো রেজাল্ট করতে গেলে বা পাস করতে গেলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং দরকার, নিজে থেকে লিখতে পারা উচিত। আগে আমরা ক্লাস 10-এ বা এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা পর্যন্ত আমরা প্যারাগ্রাফ মুখস্থ করতাম, প্যারাগ্রাফ কমন পেতাম, কমনের আশা করতাম, হয় না এমনটা? জি ভাইয়া। কিন্তু অনার্সে এসে এটার আশা করা বোকামি। আমাদের অনার্স লাইফে কম্পোজিশন, রিপোর্ট, লেটার, প্যারাগ্রাফ এগুলো সচরাচর কমন পড়ে না। তাহলে কি করতে হয়? বানায় লিখতে হয়, নিজের মনের মতো লিখতে হয়। এখন আপনি যদি ইংলিশ লিখতে না পারেন তাহলে এই কোর্সে পাস করতে পারবেন না। না। এই কোর্সে বেশিরভাগ স্টুডেন্টই মোটামুটি পার হয়ে যায়, তারপরও এই কোর্সে ফেলের সংখ্যাটা 60 থেকে 70%, 60 থেকে 70% স্টুডেন্ট এই কোর্সটাতে ফেল করে। আর কোর্স আছে হচ্ছে পোয়েট্রি, এই যে পোয়েট্রি, এই পোয়েট্রিতে আমরা কি করি? মুখস্থ করতে চাই না। আমাদের প্রত্যেকটা কবিতা থেকে 2-4টা করে লাইন মুখস্থ রাখা উচিত, যেটাকে কোটেশন বলা হয়। যে কোটেশন গুলোকে, যে লাইনগুলোকে পরীক্ষার রুমে, পরীক্ষার খাতার মধ্যে প্রশ্নের উত্তরে এই কোটেশন গুলো ব্যবহার করতে হয়, আমরা সেটা করি না। কেন? আমরা তো পড়াশোনাই করি না, তাহলে কিভাবে হবে? এই কোর্সে কি হয়, কোন কলেজে যদি ফেল করা শুরু করে, ঢালা যতজন পরীক্ষা দিছে 1-2 জন বাদ দিয়ে সবাই একটা কোর্সে ফেল। কারো কলেজে হয়েছে এরকম দেখছেন? আপনাদের ইমিডিয়েট সিনিয়র যারা, তাদের থেকে কোনো একটা কোর্সে সবাই ফেল করছে, এমনটা দেখেছেন? কথা হচ্ছে, যদি আপনি ভালো রেজাল্ট করতে চান আপনাকে রেগুলার একটা পড়াশোনার মধ্যে থাকতে হবে। আর আজকে পড়লাম, 7 দিন পরে আরেকবার পড়লাম, এভাবে যদি পড়েন আপনি পাস করবেন। আপনার রেজাল্ট 2.5 2.50 পার করা কষ্টকর হয়ে যাবে। রেজাল্ট আসবে 2.48, 2.32, অথবা একটু পার হইলেও 2.67, 2.62 বা 2.75, 76, এই টাইপের রেজাল্ট গুলো কমন রেজাল্ট ইংলিশ ডিপার্টমেন্টে। ইংলিশ ডিপার্টমেন্টে 2.50 থেকে 2 বা 2.45 থেকে 2.80 বা 84, এই রেজাল্টটা কমন রেজাল্ট, এটাই বেশিরভাগ স্টুডেন্টের এই রেজাল্টটা হয়। কিন্তু একটু যদি ভালো করতে চাই তাহলে কিন্তু আমাদের পড়াশোনা দরকার, গোছানো একটা পড়াশোনা, রেগুলার নিয়মিত যে পড়াশোনাটা সেটা যদি করতে পারি তাহলে কিন্তু একটু এফোর্ট দিলেই, একটু পড়াশোনার মধ্যে থাকলেই আমাদের এই 2.80টাকে আমরা কিন্তু 3 পয়েন্ট পার করতে পারি। ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করে 3.54, 3.72 পর্যন্ত রেজাল্ট করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? কি রেগুলার পড়াশোনা করবেন? জি ভাইয়া, করবো।
বাকিরা তো কথা বলে না। বাকিরা কি জি ভাইয়া। আছেন না ঘুমাইছেন? ওকে, তো আমি আজকে ক্লাস শুরু করব ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি দিয়ে। আমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে বেশ কিছু কবিতা আছে, প্রায় 20টার মতো কবিতা আছে। 20টা থেকে একটা করেও যদি প্রশ্ন পড়ি তারপরও 20টা প্রশ্ন হয়ে যায়। এই 20টা প্রশ্ন থেকে আপনাদের আসবে 12টা, অ্যান্সার করতে হবে 8টা। তো আমরা যে 20টা প্রশ্ন পড়বো এটাই যে আসবে তা কিন্তু না। এমনও কিছু কবিতা আছে যেটা থেকে 2টা প্রশ্ন পড়তে হইতে পারে, যেটা থেকে 3টা প্রশ্ন পড়তে হইতে পারে, তাই না? এই জন্য জি ভাইয়া। পড়াশোনাটাতে রেগুলার থাকবো। প্রত্যেকটা জিনিস বেসিক থেকে জানতে হবে, কারণ বেসিক থেকে যদি আমরা না শিখি উপরে গিয়ে আমাদের কষ্ট হবে। ফার্স্ট ইয়ার যেটা, এটা হচ্ছে একটা পুকুরের মতো। সেকেন্ড ইয়ার যেটা, সেটা হচ্ছে একটা নদীর মতো, এই যে ছোট্ট একটা নদী। তারপর যেটাকে আমরা থার্ড ইয়ার বলি, সেটা হচ্ছে একটা বিশাল সাগরের মতো, অনেক বড় সাগরের পানি থাকে, অনেকগুলো নদী এসে এখানে মিলে। আর যেটা ফোর্থ ইয়ার, সেটা হচ্ছে এই যে পুরো একটা মহাসাগর, পুরোটাকেই ধরে নেওয়া যায়, পুকুর নদী সাগর সব পানি একসাথে এসে একত্রিত হয়। তাহলে ফার্স্ট ইয়ারে আপনি যা পড়বেন, অনেকগুলো পুকুরের পানি থেকে একটা নদীর সৃষ্টি হতে পারে, অনেকগুলো নদী থেকে একটা সাগরের সৃষ্টি হতে পারে, অনেকগুলো সাগর মিলে একটা মহাসাগরের সৃষ্টি হয়। যত উপরে উঠবেন পড়াশোনা তত বাড়বে। যদি মনে হয় যে আমার দ্বারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়া সম্ভব না, তাহলে ফার্স্ট ইয়ারের ভর্তি শুরু হচ্ছে না কয়দিন পর, নাকি অ্যাপ্লিকেশন শুরু হয়েছে? শেষ হয়েছে মনে হয়। শেষ হয়ে গেছে? যদি এখনো মনে হয় যে আপনার দ্বারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়া সম্ভব না, তাহলে আমি সহজ ভাবে আপনাকে বলবো আপনি সুন্দর করে ভর্তিটা বাতিল করে আবার ভর্তি হন, আবার পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষা দিয়ে অন্য সাবজেক্টে পড়েন। ইংলিশ ডিপার্টমেন্টে পড়লে আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে এবং টাকা পয়সা খরচ করার চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে যে এই কোর্সগুলো এমন, আমাদের বর্তমান শিক্ষার প্রেক্ষাপটে বলতে গেলে হচ্ছে যে বেসিক জিনিসগুলো ছাড়া উপরে ওঠা যায় না। আর বেসিক জিনিসগুলো পড়তে গেলে সময় লাগে। কলেজে আমরা ঠিক মতো ক্লাস করি না, তাহলে শিখবো কোথায়? বেসিক ছাড়া তো উপরে উঠতে পারবো না। তো এই পোয়েট্রি আমাদের বুঝতে হবে। পোয়েট্রি সাবজেক্ট পড়তে গেলে আগে পোয়েট্রি বুঝতে হবে। এখন পোয়েট্রির সাথে আরেকটা টার্ম আমরা পাই। পোয়েট্রি মানে কি বলেন? পোয়েম যেখানে থাকবে। পোয়েট্রি অর্থ আমরা কি জানি? পদ্ম। তাই না? কবিতা। কবিতা। জি। কিন্তু আরেকটা ওয়ার্ড কবিতা আছে, কাব্য। পোয়েম। পোয়েম মানে কি? কবিতা। তাহলে দুইটার অর্থ সেম হয়ে গেল না? কখন কোনটা কথায় ব্যবহার করতে হয় বলেন, কে বলতে পারবেন? অনেকগুলো পয়েম যখন একত্রিত থাকে তখন সেটা পোয়েট্রি হয়। এই পোয়েম হচ্ছে একটা কবিতাকে বোঝানো হয়, নির্দিষ্ট একটা কবিতাকে বোঝানো হয়। আর পোয়েট্রি হচ্ছে কাব্যগ্রন্থ। পোয়েট্রি অর্থ কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ। অনেকগুলো কবিতার একটা সমাহার, অনেকগুলো কবিতা একসাথে থাকে, সেটাকে বলা হয় কাব্যগ্রন্থ, যেটাকে ইংলিশে আমরা বলতে পারি কালেকশন। ওকে, তাহলে এই দুইটা জিনিস ক্লিয়ার, পোয়েট্রি এন্ড পোয়েম। জি ভাইয়া। আচ্ছা, আমাদের কোর্সের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে প্রথম যে কোর্সটা আছে, পড়তে গেলে আমাদের সনেট নিয়ে আলোচনা করতে হয়, বা আমাদের কবিতার অনেকগুলো ভাগ আছে যেটা বলা হয় সনেট। তারপর সবার প্রথমে বলা যায় যে সাবজেক্টিভ আর অবজেক্টিভ। সাবজেক্টিভকে ভাগ করতে গেলে আমাদের এখানে লিরিক পোয়েম পাই। আবার লিরিক পোয়েম হচ্ছে অনেক ধরনের, সনেট আছে, ইলিজি আছে, ড্রামাটিক মনোলগ, তারপর মেটাফিজিক্যাল পোয়েট্রি, তারপর আরো এখানে আছে হচ্ছে যে আমাদের সাবজেক্টিভের মধ্যে ভাগ হচ্ছে ব্যালাড আছে, হাইম আছে, এরকম অনেকগুলো কবিতা আছে। তো এখন সর্বপ্রথম আমরা যদি শুরু করি তাহলে বলা যায় যে আমরা সনেট থেকে শুরু করতে পারি। কোথা থেকে? সনেট। সনেট। আমার হাতের লেখা বোঝা যায়?
জি ভাইয়া। আচ্ছা, সনেট কাকে বলে? সর্বপ্রথম এটা খুবই গুরুত্বপূর্ণ। আগের দিনে হচ্ছে আপনাদের সিলেবাসের পূর্বে ব্রিফ প্রশ্ন আসতো, তো আপনাদের এখন আসতে পারে রাইট আ শর্ট নোট সনেট। সনেট নিয়ে আপনাকে একটা শর্ট নোট বা ছোট করে 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠায় লিখতে বললো, তখন আপনি কি লিখবেন? আপনাকে সর্বপ্রথম সনেটের ডেফিনেশনটা জানতে হবে। তাহলে সনেট কাকে বলে? কি বলতে পারবেন? জি ভাইয়া। বলেন। A sonnet is a 14-line lyric poem in iambic pentameter with a special arrangement of the rhymes. আর কেউ? A sonnet is a 14-line iambic pentameter with a special arrangement of the rhymes. A sonnet is a 14-line lyric poem in iambic pentameter. এরপর With a special arrangement of the rhymes. স্পেশাল অ্যারেঞ্জমেন্ট রাইমস। এটাই ঠিক আছে? জি ভাইয়া। এটাকে মুখস্থ রাখতে হবে আজীবন। যদি আপনি ইংলিশে পড়াশোনা করেন, আপনাকে আজীবন মনে রাখতে হবে। এই সনেট চতুর্দশপতি কবিতা, এটা আমরা সর্বপ্রথম কোথায় পড়েছিলাম? এনি আইডিয়া? Class 8 কোন কবিতা? কার লেখা কবিতায় পড়েছিলাম? কপোতাক্ষ নদ, মাইকেল মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। সনেটের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন উইলিয়াম দত্ত শেক্সপিয়ার। বাংলা সনেটের জনক। বাংলা সনেটের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সনেটের জনক হচ্ছে পেত্রাক। বলে গেছেন? সনেটের জনক জি ভাইয়া। Petrarch. পেত্রাক। সনেট বাংলা সনেটের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজি সনেটের জনক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। আর মেইনলি সনেটের জনক বলতে বোঝানো হয় পেত্রাককে। কিন্তু এই পেত্রাক হচ্ছে ইটালিয়ান লেখক, ইটালিয়ান পোয়েট। তাহলে ইটালিয়ান বা পেট্রার্সান সনেট তার নাম অনুসারে রাখা হয়েছিল। সেই ইটালিয়ান সনেট বা পেট্রার্সান সনেট একই জিনিস, এটার জনক হচ্ছে পেত্রাক। ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট, এটার জনক হচ্ছে শেক্সপিয়র। এরকম অনেক সনেট আছে। জন মিল্টন যে সনেট লিখে সেটাকে বলা হয় মিল্টনিক সনেট। এডমান্ড স্পেন্সার একজন লেখক, এডমান্ড স্পেন্সার যে সনেট লিখে সেটাকে বলা হয় স্পেন্সারিয়ান সনেট। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। যেমন জিএম হপকিন্স, জেরার্ড মেনলি হপকিন্স, পুরো নাম শর্টকাটে জিএম হপকিন্স। এই জেরার্ড মেনলি হপকিন্সের একটা নতুন আবিষ্কার হচ্ছে, নতুন আবিষ্কারের সনেট, যে সনেটটা হচ্ছে কার্টাল সনেট। যে সনেটটা মূলত হচ্ছে 10.5 লাইন অথবা কেউ কেউ 11 লাইন বলে। উনি পুরো ব্যতিক্রম ধর্মী একটা সনেট লিখেছেন, তিনি সেটাকে বলেছেন কার্টাল সনেট। তো আমরা এত বিস্তারিত এখন যাব না, থার্ড ইয়ারের পড়া সেটা কার্টাল সনেট। আমরা হচ্ছে ধাপে ধাপে যাব। সনেট মূলত হচ্ছে কাকে বলে? আর সনেট ইজ আ 14 লাইন লিরিক পোয়েম। প্রথমত আমাদের শর্ত হচ্ছে 14 লাইন বিশিষ্ট হতে হবে, এটা লিরিক পোয়েম হতে হবে। লিরিক পোয়েম কোনগুলো? গীতি কবিতা। যে লিরিক পোয়েম গুলো বা লিরিক পোয়েম কোনগুলোকে বলবো? যে কবিতাগুলো দিয়ে গান বলা যায়, গানে সুর দেওয়া যায়, যে কবিতাগুলোতে সুর থাকে। বুঝাতে পারছি? জি ভাইয়া। সেগুলোকে বলা হয় লিরিক পোয়েম। তাহলে প্রথম শর্ত কবিতার মধ্যে 14 লাইন হতে হবে, দ্বিতীয় শর্ত সেটাকে লিরিক পোয়েম হতে হবে, থার্ড শর্ত হচ্ছে সেই কবিতাটার লাইনগুলোকে আইএমবিক পেন্টামিটার হতে হবে। তারপর আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে কিসের জন্য? রাইমের জন্য। অর্থাৎ রাইম বলতে রাইম স্কিমের একটা প্যাটার্ন থাকতে হবে, সাজানো গোছানো একটা প্যাটার্ন থাকবে, স্ট্রাকচার থাকবে। অ্যারেঞ্জমেন্টটা কি? এই যে যেমন আমরা হচ্ছে দেখতে পাবো শেক্সপিয়ারিয়ান সনেট, যেটা শেক্সপিয়ারিয়ান সনেটের মধ্যে কি থাকে?
তিনটা কোয়ার্টেন, মনোযোগ দিবেন যারা এগুলো জানেন না জাস্ট শুনেন, এখন পরে লিখে দিব। তিনটা কোয়ার্টেন থাকে, একটা কাপলেট থাকে। আর পেট্রাক যে লিখে সনেট, পেট্রাক, সেই পেট্রাক যে লিখে সেটাকে বলা হয় পেট্রারসন সনেট। সেই পেট্রারসন সনেটে আমরা কি পাবো? দুইটা সেকশন, অক্টেভ একটা হচ্ছে আর সিস্টেট। অক্টেভ, একটা হচ্ছে সিস্টেট। সেটা আমরা সেই ক্লাস 8-9 এর বইয়ে পড়েছিলাম, কপোতাক্ষ নদ যখন পড়ি। সেখানে আমাদের মাইকেল মধুসূদন দত্ত বলেছিল অক্টেভকে তিনি বাংলায় বলেছিল অষ্টক, সিস্টেটকে তিনি বাংলায় বলেছিলেন ষষ্ঠক। মনে পড়ে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এইরকম অ্যারেঞ্জমেন্ট পাবো, স্ট্রাকচার পাবো, রাইম স্কিম পাবো। কিরকম? যেমন আমাদের শেক্সপিয়ারের যে রাইম স্কিমটা, বা আমরা ইংলিশ সনেট লিখি এখানে, কোন সনেট? ইংলিশ সনেট। ইংলিশ সনেট, এটার অপর নাম হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। SHAKESPEARIAN, শেক্সপিয়ারিয়ান সনেট। এখন এই শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেটের রাইম স্কিমটা কেমন হয়? রাইম স্কিম জিনিসটা কি? প্রত্যেকটা লাইনগুলোর সাথে অন্তমিল থাকতে হবে। অন্তমিল বলতে শেষ যে শব্দটা আছে সেই শব্দটা যখন উচ্চারণ করবেন সেই উচ্চারণগুলোর মিল থাকতে হবে। তাহলে কি রকম থাকবে সেটা মূলত নামকরণ করতে হয়। যেমন শেক্সপিয়ারিয়ান সনেটে থাকে AB AB, CD CD, EF EF, GG। খেয়াল করে দেখেন 14টা অক্ষর লিখছি আমি, 14টা বর্ণ লিখছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। কিছুক্ষণ আগে বলেছিলাম শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেটে তিনটা কোয়ার্টেন থাকে, একটা কাপলেট থাকে। ঠিক এরকম কোয়ার্টেন বলতে 4 লাইনের স্ট্যাঞ্জা। কোয়ার্টেন বলতে আমরা কি বুঝবো? 4 লাইনের স্ট্যাঞ্জা। তাহলে এই তিনটা কোয়ার্টেন মানে 4 লাইন 4 লাইন 4 লাইন, তিনটা কোয়ার্টেনে 12 লাইন হলো। আর একটা কাপলেট, কাপলেট কোথা থেকে আসলো? কাপল। কাপল মানে কি? দুইটা লাইন। দুই, জোড়া বুঝায়। কাপল অর্থ জোড়া বুঝায়। তাহলে কাপল দ্বারা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে দুইটা থাকবে, একই জিনিস থাকবে, এই যে GG। এটা হচ্ছে আমাদের শেক্সপিয়ারিয়ান সনেটের বা ইংলিশ সনেটের রাইম স্কিম। এটা আমরা জানে রাখবো, এটা মুখস্থ করে রাখবো। যেই কবিতার সাথে এই রাইম স্কিম গুলো আর কবিতা রাইম স্কিমটা মিলে যাবে, আমরা তখন বলতে পারবো এটা শেক্সপিয়ারিয়ান সনেট। আবার যদি আমরা ইটালিয়ান সনেট দেখি, ইটালিয়ান সনেট যদি খেয়াল করি, ইটালিয়ান সনেটের রাইম স্কিমটা কেমন হয়? এ বি বি এ, এ বি বি এ। এই যে হলো 8 লাইন, অষ্টক, যেটাকে অক্টেভ বলা হয় বা অষ্টক বলা হয়, সেটা হচ্ছে 8 লাইন। এরপর সিস্টেট বা ষষ্ঠক যেটা, সেটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে সিডি সিডি সিডি, অথবা আর হতে পারে সিডিই সিডিই। মাথায় ঢুকতেছে কিছু? যারা বুঝতেছেন জি না ভাইয়া। একটু কষ্ট করে প্রশ্ন করবেন, ভাইয়া এই জায়গায় বুঝি নেই, একটু বুঝায় দেন। যদি আপনি এটা এই কথাটা না বলেন আমি বুঝতে পারবো না যে আপনি বুঝেছেন কিনা। ওকে, ভাই ইতালিয়ান সনেট আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, ইতালিয়ান সনেট যেটা সেটাকে বলা হয় পেট্রারসন সনেট। আমরা কিছুক্ষণ আগেও পড়েছিলাম যে পেট্রারসন সনেট মানে হয়ে থাকে দুইটা স্ট্রাকচারে, দুইটা গঠন থাকে। কি কি? একটা থাকে হচ্ছে অক্টেভ, OCTAVE, অক্টেভ। আর একটা থাকে সিস্টেট, SESTET, সিস্টেট। এই অক্টেভ বলতে ফার্স্ট 8 লাইন, ফার্স্ট 8 লাইন্স, প্রথম 8 লাইন। আর সিস্টেট বলতে লাস্ট 6 লাইন্স। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, যেটার বাংলা অষ্টক, আর লাস্ট 6 লাইনকে বলা হয় সিস্টেট, যেটার বাংলা ষষ্ঠক। এই দুইটা ভাগ থাকে। তাহলে প্রথম ভাগের রাইম স্কিম থাকবে এ বি বি এ, অর্থাৎ আব্বা আব্বা, এ বি বি এ, এ বি বি এ। তারপর সিস্টেট বা লাস্ট 6 লাইন দুই ধরনের হতে পারে। প্রথমত হবে সিডি সিডি সিডি, অথবা সিডিই সিডিই। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ইটালিয়ান সনেটের অপর নাম কি? পেট্রাকান সনেট। এই পেট্রারসন শব্দটা কোথা থেকে আসছে? পেত্রাক থেকে আসছে।
পেত্রাক, এই যে পেত্রাক, এই পেত্রাক থেকে মূলত হচ্ছে আমাদের পেট্রারসন শব্দটা আসছে। এখন এই দুইটা সনেটের আলোচনা কেন করলাম, আমরা কি কি পড়লাম একটু রিমেমোরাইজ করি। আমি বলছি সনেট কাকে বলে, সনেট প্রধানত মানে কত প্রকার এটা বলা ঠিক না, সনেট অনেক প্রকারের হতে থাকে। মূলত আমরা যে সনেট গুলো বেশি আলোচনা করি সেগুলো হচ্ছে ইংলিশ সনেট অথবা শেক্সপিয়ারিয়ান সনেট। ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেটের মূলত হচ্ছে গঠন বা স্ট্রাকচারটা কেমন হয়, তিনটা কোয়ার্ট্রেন থাকবে আর একটা কাপলেট থাকবে। কোয়ার্ট্রেন মানে কি, একটা কোয়ার্ট্রেন মানে চারটা লাইন থাকবে, অর্থাৎ 4 লাইনের স্ট্যান্জাকে কোয়ার্ট্রেন বলা হয়। তাহলে একটা কোয়ার্ট্রেন মানে 4 লাইন, আরেকটা কোয়ার্ট্রেন মানে 4 লাইন, আরেকটা কোয়ার্ট্রেন মানে 4 লাইন, অর্থাৎ তিনটা কোয়ার্ট্রেনে 12টা লাইন হলো। আর একটা থাকবে কাপলেট, কাপলেট মানে জোড়া বা কাপল, অর্থাৎ দুইটা জিনিস থাকবে, এই যে জি জি দুইটা লাইন। ক্লিয়ার স্ট্রাকচার? জি ভাইয়া। অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট ডিভাইডেড ইনটু 3 কোয়ার্ট্রেন এন্ড 1 কাপলেট। এটা তো লিখছি কিউ এ আর টি এ আই এন এস, বানানটা কি ঠিক আছে? কিউ এ এই যে আর হবে না, কোয়ার্ট্রেন্স, কোয়ার্ট্রেন্স আরটা আগে চলে আসছে, কিউ ইউ এ কোয়ার্ট্রেন্স, টি আর এ আই এন এস কোয়ার্ট্রেন্স। তাহলে 3 কোয়ার্ট্রেন্স এন্ড 1 কাপলেট। আপনারা কি নোট করতেছেন, খাতায় লিখতেছেন? জি ভাইয়া। ওকে, তাহলে আমাদের তিনটা কোয়ার্ট্রেন থাকবে। তিনটা কোয়ার্ট্রেন মানে হচ্ছে 3 গুণন 4 সমান সমান 12 লাইন, আর 1 কাপলেট বলতে 1 গুণন 2 সমান সমান 2 লাইন। এই 12 লাইন আর 2 লাইন মিলে হচ্ছে আমাদের 14 লাইন। ওকে, জি ভাইয়া। আরেকটা বিষয় বলতে পারি আমি এখানে, সেটা হচ্ছে যে আমাদের পেট্রারসন সনেট বা ইতালিয়ান সনেট যে আছে, এই সনেটে দুইটা জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে অক্টেভ, একটা সিস্টেম। এখানে সব থেকে বড় কথা যেটা, এই যে অক্টেভ, এই অক্টেভের মধ্যে যে কথাবার্তাগুলো হবে তাতে কি ফুটে উঠবে? প্রবলেম। প্রবলেম প্রবলেমস অথবা সিচুয়েশন, প্রবলেমস অথবা সিচুয়েশন ফুটে উঠবে। আর এই যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কি দেখবো, এই যে প্রবলেম বা এই যে সিচুয়েশনটা তৈরি হইলো এটার সলিউশন। অর্থাৎ প্রথম 8 লাইনে একটা সমস্যার কথা বলবে, সেই সমস্যাটার সমাধানটা আমরা কোথায় পাবো? লাস্ট 6 লাইনে। লাস্ট 6 লাইনে। আচ্ছা, এমন কেউ আছেন আমার ক্লাস আজকে প্রথম করতেছেন? জি কেউ ভাইয়া। আছেন এমন কেউ আমার ক্লাস প্রথম করতেছেন আজকে? আমি স্যার। বুঝতে পারতেছেন আপনারা জি ভাইয়া। এই জিনিসগুলো এর আগে পড়া হয়েছে? না। জি ভাইয়া, আপনি ক্লাস করেছিলেন আগে। হ্যাঁ, যারা আমার ক্লাস এর আগে করেছিল আমি এগুলো পড়াইছিলাম। যেহেতু নতুন কোর্স এই জন্য আবার শুরু থেকে শুরু করছি, এবার আর থামবে না, এবার শেষ হবেই। রুটিন যেভাবে আছে সেভাবে হবে। রুটিন আছে আপনাদের শনি সোম বুধ, আছে কি বার? শনিবার, শনি সোম বুধ, সপ্তাহে 3 দিন। কয়টার দিকে ক্লাস? 8টায়। 8টা। রাত 8টায়। প্রতিদিন রাত 8টায় শনি সোম বুধে ক্লাস হবে। কোথায়? বিদ্যাকুঞ্জের রিসেন্ট ব্যাচে। সেটা হচ্ছে একটা পেইড ব্যাচ। সেই পেইড ব্যাচের স্টুডেন্ট যারা, তারা রেগুলার সেখানে ক্লাস করতে পারে। আজকে প্রথম ক্লাস ছিল, এই জন্য ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ওকে, দেন ভাইয়া, আমি টাকাটা পে করি নাই, কালকে করলে হবে না? কোনটা? ওই যে নতুন কোর্সটা। নতুন কোর্সে যুক্ত হতে চান? জি ভাইয়া,
আগে আগের ওই যে 299 টাকার কোর্সে ভর্তি হয়েছিলাম, এখন আচ্ছা, আর কি আপনি পে তাহলে করা হয় না এটা। যেহেতু আপনি বললেন, আমি আগামীকাল পর্যন্ত হচ্ছে সময়টা বাড়াই দিতে পারি। আজকে লাস্ট সময় ছিল, আর আগামীকাল পর্যন্ত এই সুযোগটা থাকবে। একটা কিন্তু অফার চলতেছিল, আজকে পর্যন্ত একটা অফার ছিল। অফারটা কিরকম? অফারটা ছিল হচ্ছে আমাদের এই কোর্সের রেগুলার ফি ছিল 4,000 টাকা। 4,000 টাকায় আপনারা একেবারে সারা বছর অর্থাৎ ফাইনাল এক্সাম পর্যন্ত ক্লাস পাইতেন। এই আজকে পর্যন্ত একটা অফার ছিল, বা প্রথম 100 জন বা আজকে পর্যন্ত যারা ভর্তি হইতো তারা এখানে 50% ডিসকাউন্ট পেত, অর্থাৎ তাদের কোর্স ফিটা নেমে আসতো 2,000 টাকায়। যদি কেউ আরো ডিসকাউন্ট পেতে চায় তাহলে সম্পূর্ণ টাকাটা একবারে পরিশোধ করতে হবে। যদি সম্পূর্ণ টাকাটা কেউ একসাথে পরিশোধ করে তাহলে তার জন্য আরো 200 টাকা এখানে ছাড় হতো, তাহলে তার জন্য ফিটা দাঁড়াতো 1,800 টাকা, অর্থাৎ তাকে একসাথে 1,800 টাকা পে করতে হবে। আর যারা আপনারা পূর্বে আমাদের স্টুডেন্ট ছিলেন তাদের জন্য ফিটা হয়তো আপনারা জানেন 1,500 আর 1,300, আপনাদেরকে 500 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, তাই না? তো এই অফারটা আগামীকাল পর্যন্ত বাড়ায় দেওয়া যায়। আমরা হচ্ছে আগামীকাল বা নেক্সট ক্লাস পর্যন্ত, আজকে হচ্ছে মানে সোমবার, ওকে ভাই, সোমবারে আপনাদের ক্লাস আছে। ক্লাসের পূর্ব পর্যন্ত যারা ভর্তি হইতে চায় তারা এই অফারে ভর্তি হতে পারবে। এই সোমবারের ক্লাস মানে ক্লাসের পর এই ফি এ আর 50% অফার থাকবে না। তখন এই কোর্সের ফি হয়ে যাবে কত? 4,000 টাকা। ওকে, আচ্ছা নেক্সট আমরা হচ্ছে সনেটের একটা ধারণা পেলাম। আমি কিন্তু যদি বলি যে আপনাদেরকে আমি যদি জাস্ট কিছু দেখাই আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। যারা আগে ক্লাস করছেন তাদেরকে তো আমি এই নোটটা দিয়েছি, যারা এখন নতুন ক্লাস করতেছেন এই নোটটা আপনাদেরকে আমি দিয়ে দিব। স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। স্ক্রিনে হচ্ছে আজকের ক্লাসের নোটটা দেখতে পাচ্ছেন। এই নোটটার মধ্যে আমি সুন্দর করে সাবলীল ভাবে সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই নোটটার শুরুতে আপনারা দেখবেন বেসিক ডিসকাশন, এখানে আলোচনা করা আছে পোয়েম এন্ড পোয়েট্রি, তারপর আলোচনা করা আছে সনেট, সনেট কাকে বলে সেটা দেওয়া আছে। তারপর আর সনেট ইজ এ টাইপ অফ পোয়েম দ্যাট হ্যাজ আ ফিক্সড স্ট্রাকচার, ইট কন্টেইনস 14 লাইনস রিটেন ইন আইএমপি পেন্টামিটার, যেগুলো আমি আলোচনা করেছি। 10 সিলেবল পার লাইন। আইএমপি পেন্টামিটার এখন আলোচনা করি না, এটা পরে করব। তারপর হচ্ছে যেমন এই যে দা ওয়ার্ড সনেট, এই সনেট যে ওয়ার্ডটা এটা কোথা থেকে আসছে, এই সনেট অর্থটা কই থেকে আসলো, সনেটের অর্থ কি। সনেট ওয়ার্ডটা এসেছে সনেটো থেকে, সনেটো বানান SONETO, এই সনেটো থেকে এসেছে সনেট। সনেটো হচ্ছে একটা ইটালিয়ান শব্দ, এই ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে সনেট এসেছে। এরপরে যদি খেয়াল করেন এই সনেটের অর্থটা কি, মিনিংটা কি, লিটল সং অর শর্ট সং, ক্ষুদ্র গান বা খুবই অল্প গান, এই সনেটের অর্থ। ক্লিয়ার? এরপরে আপনারা দেখতে পাচ্ছেন দেয়ার আর টু মেইন টাইপস অফ সনেট। দুই ধরনের সনেটকে বক্স আকারে টেবিল আকারে দেওয়া আছে, এক পাশে প্যাটারসন সনেট অর ইটালিয়ান সনেট, অপর পাশে দেখতে পাচ্ছেন শেক্সপিয়ারিয়ান সনেট অথবা ইংলিশ সনেট। এখানে যদি দেখেন ভাগ করা আছে ডিভাইডেড ইনটু টু পার্টস, এন্ড অক্টেভ ফার্স্ট 8 লাইন, সিস্টেড লাস্ট 6 লাইন। এরপর রাইম স্কিমটা দেওয়া আছে, প্রথম অক্টেভে কি আছে এবিবিএ, লাস্ট 6 লাইনের মধ্যে একটা ভেরিয়েশন দেখতে পাই। সেই ভেরিয়েশনটা কি রকম হয়, সেটা সিডিই হবে, অথবা আমরা ভেরিয়েশনে দেখতে পাই সিডি। ক্লিয়ার আছে এখানে সব? এরপরে দেওয়া আছে দা অক্টেভ প্রেজেন্ট আ প্রবলেম অর সিচুয়েশন, অর্থাৎ আমাদের 8 লাইনের মধ্যে সমস্যা বা একটা সিচুয়েশনের কথা বলবে, এন্ড দা সিস্টেড প্রোভাইডস দা রিসলিউশন বা সলিউশন দিবে। ঠিক এরকম শেক্সপিয়ারিয়ান সনেটের ঘরটাতেও আছে ডিভাইডেড ইনটু 3 কোয়ার্ট্রেন্স। কোয়ার্ট্রেন্স বলতে 4 লাইন স্ট্যাঞ্জা, তারপর কাপলেট বলতে 2 লাইন স্ট্যাঞ্জা, তারপর রাইম স্কিম হচ্ছে এ বি সিডি ইএফ জিজি। এরপরে এখানে বলা আছে ইস কোয়ার্ট্রেন ডেভেলপস অ্যান আইডিয়া, প্রত্যেকটা কোয়ার্ট্রেন নতুন কিছু নিয়ে আসে, প্রত্যেকটা কোয়ার্ট্রেনের মধ্যে নতুন কিছু আসবে। এবং যে কাপলেটটা আছে সেই কাপলেটটা মূলত একটা টুইস্ট বা একটা কনক্লুশন দিয়ে শেষ করবে। ক্লিয়ার? কথা বুঝেছেন? জি ভাইয়া ক্লিয়ার। এখানে দেখেন এরপরে ব্ল্যাঙ্ক ভার্স, ফ্রি ভার্স আছে। তারপর হচ্ছে আমাদের এক লাইনের স্ট্যাঞ্জার নাম কি, 2 লাইনের স্ট্যাঞ্জার নাম কি, এরকম দেওয়া আছে। যেমন হচ্ছে আমাদের এক লাইনের একটা কবিতার স্ট্যাঞ্জার যদি 1 লাইন হয় তাহলে সেটাকে বলা হয় মনোস্টিস, 2 লাইন হলে কাপলেট, 3 লাইন হলে টারসেট, 4 লাইন হলে কোয়ার্ট্রেন,
5 লাইন হলে কোয়াইন্টেট অথবা কোয়াইন্টেট, 6 লাইনটাকে বলা হয় সিস্টেট, 7 লাইনকে বলা হয় সেপ্টেট, 8 লাইনকে বলা হয় অক্টেভ, 9 লাইনকে বলা হয় ননেট, 10 লাইনকে বলা হয় ডিজেইন, 11 লাইনকে বলা হয় আনডিকেইন, তারপর আনডিকেইন, তারপর মূলত 12 লাইনকে বলা হয় ডুওডিকেইন, তারপর 13 লাইনকে বলা হয় ট্রাইডিকেইন, 14 লাইনকে বলা হয় সনেট। 1 থেকে 14 লাইন পর্যন্ত এখানে নামগুলো দিয়ে দেওয়া আছে। এগুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে বেসিক জিনিস, আপনাকে কেউ এগুলো আসে পড়াবে না। ক্লিয়ার? জি ভাইয়া। এরপরে এখানে দেখতে পাবেন একটা ছোট্ট একটা টার্ম আছে রহেটরিক্যাল কোশ্চিন। রহেটরিক্যাল কোশ্চিনটা কি? কবি বা একজন লেখক নিজেই প্রশ্ন করে কারো উত্তরের অপেক্ষা না করে নিজেই উত্তর দিয়ে দিবে, সেটাই হচ্ছে মূলত রহেটরিক্যাল কোশ্চিন। A rhetorical question is a question asked to create a dramatic effect or make a point rather than to get an answer. অর্থাৎ কারো উত্তরের অপেক্ষা না করে সে নিজে এটার উত্তর তৈরি করে নেবে। এরপরে আপনারা দেখতে পাবেন উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে। উইলিয়াম শেক্সপিয়র যেহেতু আমাদের প্রথম কবিতাটা উইলিয়াম শেক্সপিয়রের লেখা, তার সম্পর্কে দেওয়া আছে অ্যাবাউট দ্য অথার, তারপর ওনার জন্ম মৃত্যু, ওনার উপাধিগুলো, উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তারপরে আমরা দেখতে পাবো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের যে সনেট, উনি কতগুলো সনেট লিখেছে, কোন সনেটটা কাকে ডেডিকেশন করছে, এই জিনিসগুলো দেখতে পাবো। তারপর উইলিয়াম শেক্সপিয়রের প্লে বলতে নাটক লিখেছেন কতগুলো। তারপর দেখতে পাবো ওনার কিছু বিখ্যাত কবিতা। তারপর হচ্ছে ওনার ফার্স্ট, লাস্ট, স্মলেস্ট এবং লার্জেস্ট প্লে বা নাটকগুলো। তারপর ওনার লেখা ট্র্যাজেডি গুলো। এরপরে আমাদের প্রথম কবিতার আলোচনা শুরু হবে। প্রথম কবিতাটা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার দাও মাইস্ট ইন মি বিহোল্ড। এটা সনেট 73 নাম্বার সনেট একটা, সেই সনেটটার আলোচনা করব। সেই সনেটের একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন দেওয়া আছে। এরপর এই সনেটটাকে সহজে যেন পড়া যায় এই জন্য একটা কি ফ্যাক্টস দেওয়া আছে মনে রাখার মতো করে। তারপর হচ্ছে আমাদের কবিতাটা ইংলিশ টু বাংলা দুইটাই দিয়ে দেওয়া আছে। দেন হচ্ছে আপনাদের এখানে এই কবিতাটার লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং দিয়ে দেওয়া আছে। দ্যাট টাইম অফ ইয়ার মানে কি, দাও মাইস্ট মানে কি, ইন মি বিহোল্ড ভেঙে ভেঙে এভাবে বাংলা করে দেওয়া আছে। এরপরে যদি খেয়াল করেন আপনারা দেখতে পাবেন লাইন বাই লাইন এক্সপ্লানেশন করে দেওয়া আছে। দেন আমরা যদি খেয়াল করি ইংলিশ সামারিটা দিয়ে দেওয়া আছে। সামারিটা আমাদের প্যারা বা স্টেনজা অনুযায়ী করা আছে। এরপরে যদি খেয়াল করেন বাংলা অ্যানালাইসিস দিয়ে দেওয়া আছে। বাংলা অ্যানালাইসিসের পরে আপনারা পাবেন হচ্ছে ইম্পর্টেন্ট কোটেশন, যেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, যে লাইনগুলো, সেই ব্যাপারটা দেওয়া আছে। এই নোটটা এই এত কিছুর মধ্যে দিয়ে শেষ হয়। আরেকটা নোট পাবেন এই কবিতার, সেই নোটটা হচ্ছে আপনাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তরের। ওকে, এইভাবে প্রত্যেকটা কবিতার বা প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে নোট পাবেন। বুঝাইতে পারছি? জি ভাইয়া। তাহলে আমরা কেবল আলোচনা করব আমাদের ব্ল্যাঙ্ক ভার্স আর ফ্রি ভার্স কি জিনিস, এটার উপরে এখন আমাদের আলোচনা করতে হবে। ওকে, এবার ফিরে আসি পড়ায়। বোর্ড দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা চলেন এবার হচ্ছে পড়ায় ফিরি। একটু কিন্তু সময় লাগবে ক্লাসগুলো শেষ করতে, কারণ অনেক কিছু জানা হচ্ছে না। এই যতটুকু আলোচনা করছি এই আলোচনাটুকুই আরো বিস্তারিত করা যায়। চাইলে এই আলোচনাটুকুই আরো 1 ঘন্টা ধরে করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু এত বিস্তারিত এখন জানারও আমাদের প্রয়োজন নাই। ব্ল্যাঙ্ক ভার্স আর ফ্রি ভার্স এই জিনিসটা কি মূলত হচ্ছে, এটা আমাদের কবিতার একটা টাইপ। কিছু কিছু কবিতা যেমন রাইম স্কিম থাকে না, স্ট্রাকচার থাকে না, আবার কিছু কবিতা রাইম স্কিম থাকে, স্ট্রাকচার নেই। স্ট্রাকচার বুঝতেছেন তো কোনটা? গঠনটা, প্যাটার্নটা, সেই জিনিসটাকে বলা হয়। তাহলে দুইটা জিনিস, ব্ল্যাঙ্ক ভার্স, ভার্স মানে কি কেউ বলতে পারবো? বলেন, ভার্স মানে কি? ভার্স অর্থ হচ্ছে কবিতা বা কবিতার যে লাইনগুলো আছে, পদ্য। ভার্স অর্থ পদ্য। তাহলে ব্ল্যাঙ্ক ভার্স, BLANK, ব্ল্যাঙ্ক ভার্স জিনিসটা কি? বিস্তারিত পূর্বের নোট থেকে
জাস্ট শর্টকাটে মনে রাখবেন যে ব্ল্যাঙ্ক ভার্স বলতেই যেন মাথা ক্যাচ করে যে এই জিনিসটা। তাহলে ব্ল্যাঙ্ক ভার্স বলতে আমরা বুঝবো সেখানে হচ্ছে কোনো রাইম স্কিম থাকবে না। তাহলে রাইম স্কিম না থাকলে এটাকে কি বলবো? আনরাইমড। আপনারা আছেন? জি ভাইয়া। আনরাইমড। আর যেহেতু রাইম স্কিম থাকবে না, ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে কি বলেন তো? শূন্য, নো, ফাঁকা। ফাঁকা, ফাঁপা, এই জিনিসটা বোঝায়। তাহলে আমাদের ব্ল্যাঙ্ক ভার্সের ক্ষেত্রে একটা হচ্ছে আনরাইম, মানে আনরাইম বলতে রাইম স্কিম থাকবে না, রাইম স্কিমটা খালি থাকবে, শূন্য থাকবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস মিটার, সেটা মিটার থাকবে, মিটারটা থাকবে। ওকে, এবং এই জি মিটারটা ভাইয়া। সনেটের ক্ষেত্রে সব সময় কি থাকে? আইএমবিক পেন্টামিটার থাকে। ক্লিয়ার? মনে থাকবে। আরেকটা হচ্ছে ফ্রি ভার্স। ফ্রি ভার্স, ফ্রি মানে কি? মুক্ত। মুক্ত, মুক্ত। একেবারে স্বাধীন, বা মুক্ত, বা আমরা বলতে পারি স্বাধীন, তাই না? স্বাধীন। তাহলে এখানে কোনো মিটার থাকবে না, এখানে কোনো রাইম স্কিম থাকবে না। তাহলে রাইম স্কিম না থাকা এবং মিটার না থাকা, এই জিনিসটাকে আমরা কি বলি? ফ্রি ভার্স। জি ভাইয়া। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে আনরাইমড, দ্বিতীয়টাতে থাকবে নো ফিক্সড মিটার। জাস্ট এইটুকু জিনিস মাথায় রাখবেন যে আমাদের যখন ব্ল্যাঙ্ক ভার্স বলা হবে, অর্থাৎ যে কবিতাটাতে আপনি কোনো রাইম স্কিম পাবেন না এবং হচ্ছে আইএমবিক পেন্টামিটার বা যে কোনো একটা মিটার পাবেন, তখন সেই কবিতাটাকে আমরা বলবো ব্ল্যাঙ্ক ভার্স। আর যে কবিতাটাতে রাইম স্কিমও থাকবে না, কোনো মিটারও থাকবে না, সেই কবিতাটাকে আমরা বলবো ফ্রি ভার্স। ফ্রি ভার্স। মনে থাকবে? জি ভাইয়া। ক্লাসে ছিল। জি, আচ্ছা আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? যারা লাইভে আছে, ভাই আমি মিটার গুলো বুঝি না। হ্যাঁ, মিটার নিয়ে তো আলোচনা করতে একটু সময় লাগবে। আচ্ছা, মিটার গুলো আলোচনা করার জন্য একটু সময় দেন, আমরা একটা কবিতার লাইন ভেঙে কিভাবে মিটার বের করতে হয় সেই জিনিসটাতে যাব। আপাতত এটুকু মাথায় থাকবে? বলেন, জি ভাইয়া। বাকিরা কথা বলেন। জি ভাইয়া। আচ্ছা, তো এরপরে যেহেতু আমাদের কবিতাটা শুরু করতে হয়, বেসিক আপাতত এতটুকুই। তাহলে আমি জাস্ট হচ্ছে আপনাদের মিটারটা নিয়ে আলোচনা করে দিই নাকি? বই আছে আপনাদের কাছে? জি ভাইয়া। আছে ভাইয়া। আচ্ছা, যদি জি বই থাকে আছে। আমাদের প্রথম কবিতাটা বের করেন। প্রথম যে কবিতাটা বইয়ে আছে সেটা বের করেন। বের করছেন? জি ভাইয়া। জি প্রথম ভাইয়া। লাইনটা কি আছে কবিতাটার? That time of year দ্যাট টাইম That অফ ইয়ার। ইয়ার। হ্যাঁ। দেন তারপর thou mayest in my behold. ইএসটি, মাইস্ট, এরকম বানানটা কি ছিল? ও এম এ ওয়াই না? জি ভাইয়া। MEYST। জি। ইন মি বিহোল্ড। ইন মি বিহোল্ড। ইন মি বিহোল্ড। আচ্ছা, এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে একটা কবিতার লাইন। একটা লাইন লিখেছি, এরকম অনেক লাইন থাকতে পারে একটা কবিতা। আমরা একটা লাইন দিয়ে আগে বুঝি। ওকে, মিটার বোঝার জন্য বা আইএমবিক পেন্টামিটার, এই জিনিসটা সরাসরি বুঝতে হবে। আইএমবিক ছিল একটা, আর হচ্ছে পেন্টামিটার ছিল একটা। এই দুইটা কোনটা মানে কি জিনিস, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ওকে, দেন আলোচনায় আসি। খেয়াল করেন,
আমরা সিলেবল পড়েছি ছোট থাকতে। জি ভাইয়া। সিলেবল সম্পর্কে এমন কেউ আছেন যে ভাই সিলেবল কি জিনিস আমি জানি না? তাহলে আলোচনা করবো, নাহলে করবো না। কেউ আছেন? ভাই আলোচনা করেন। না, আপনাকে বলতে হবে আপনার জানা আছে কিনা। না ভাই, আমার এতটা জানা নাই। আচ্ছা, এবার বলেন যারা জানেন সিলেবল কত প্রকার? 4 3 প্রকার। 4 প্রকার 4 প্রকার 3 প্রকার, 4 প্রকার না 5 প্রকার? বলেন। 4 প্রকার 4 ভাইয়া। প্রকার। 4 4 প্রকার প্রকার। 4 প্রকার। সিলেবল অর্থ কি? শব্দাংশ। শব্দাংশ। সিলেবল, সিলেবলের বাংলা হচ্ছে শব্দাংশ। শব্দাংশ অর্থাৎ একটা শব্দকে একবারে যতটুকু উচ্চারণ করা যায় সেটাই হচ্ছে সিলেবল। সিলেবল হচ্ছে 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। 4 প্রকার। প্রথম যে সিলেবল তার নাম কি? মনোসিলেবল। 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 দ্বিতীয় যে সিলেবল তার নাম হচ্ছে ডাই সিলেবল। ডাই। তৃতীয় যে সিলেবল তার নাম হচ্ছে ট্রাই সিলেবল। চতুর্থ যে সিলেবল তার নাম হচ্ছে পলিসিলেবল। এগুলো হচ্ছে কেজি স্কুলের পড়াশোনা। কোন বয়সের? নার্সারি প্লেতে যারা পড়ে বা তাদের থেকে ধরেন যে ক্লাস 1, কেজি বা 1 এর পড়াশোনা। সিলেবল, তাহলে সিলেবল 4 ধরনের: মনোসিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল, পলিসিলেবল। আর ভুলবেন না। না ভাইয়া। আর একটু আলোচনা করি। মনোসিলেবল বলতে আমরা কোনগুলোকে বুঝি? যে শব্দগুলো বা যে ওয়ার্ড গুলো একবারে উচ্চারণ করা যায় সেটাকে বলা হয় মনোসিলেবল। যেমন বয়, একবারে উচ্চারণ করা গেছে। জি ভাইয়া। জি। তারপর হচ্ছে কাউ, একবারে গেছে। জি। তারপর ডাই সিলেবল কোনগুলো? যেগুলোকে 2 বারে উচ্চারণ করতে হয়। যেমন এখানে একটা ওয়ার্ড দেখতেছি, বি হোল্ড। খেয়াল করেন, বি হোল্ড একবারে হোল্ড। উচ্চারণ করার ক্ষমতা আছে কারো? না। নেই, কোনোভাবেই সম্ভব না। সম্ভব? না। এরপর ট্রাই সিলেবল কোনগুলো? যেটা 3 বার উচ্চারণ। যেটা 3 বারে উচ্চারণ করতে হয়। ইম্পসিবল, ইম্পসিবল। আচ্ছা, ইম্পসিবল মানে ডাবল এস হতো না? ইম্পসিবল। তারপর পলিসিলেবল কোনগুলো? যেগুলো 4 বা তার অধিক ভাবে অধিক বার উচ্চারণ করতে হয়। যেমন আছে হচ্ছে এনভায়রনমেন্ট, ইমপ্রুভমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য প্রিপারেশন। ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট তো 3 বার হচ্ছে। ইমপ্রুভমেন্ট, এটা না, এটা হচ্ছে ট্রাই সিলেবল। প্রিপারেশন। পেন্টামিটার। পেন্টামিটার, হ্যাঁ বলা যায়। প্রিপারেশন, প্রিপোজিশন, ইন্ট্রোডাকশন। হ্যাঁ রিপ্রোডাকশন। এই যে শব্দগুলো এক একটা এক এক ভাবে উচ্চারণ করি না আমরা, যেটা 4 বা তার অধিক ভাবে মানে বারে উচ্চারণ করতে হয় সেটাকে বলা হয় পলিসিলেবল। যেটা 3 ধাপের উপরে উচ্চারণ করতে হয়, মানে 3 ধাপে উচ্চারণ করতে হয় সেটা ট্রাই। ডাই দ্বারা 2 বারে, মনো দ্বারা 1 বারে। আমাদের কোনো কবিতা থেকে যদি মিটার বের করতে হয়, এই সবগুলোকে ভুলে গিয়ে আমাদের কি মনে রাখতে হবে? শুধু মনোসিলেবলটাকে চিন্তা করতে হবে। অর্থাৎ একটা কবিতার মধ্যে মানে কবিতার লাইনের মধ্যে মনোসিলেবল ছাড়া অন্য কোনো সিলেবল থাকতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডকে মনোসিলেবলে ভাগ করে নিতে হবে। কি বলছি কথাটা? প্রতিটা ওয়ার্ডকে প্রত্যেকটা মনোসিলেবলে ভাগ করতে হবে। প্রতিটা ওয়ার্ডকে আমাদের মনোসিলেবলে ভাগ করে নিতে হবে। তাহলে দেখেন, দ্যাট একবারে উচ্চারণ করা যায়? দ্যাট। জি ভাইয়া। হয়ে যায় তো। তারপর হচ্ছে টাইম, যায়? একবারই তো। যাই। অফ, ইয়ার, দাও, মায়েস্ট একবারে উচ্চারণ হচ্ছে? ইন, না। জি ভাইয়া। মায়েস্ট একবারে উচ্চারণ হয় না? জি ভাইয়া হয়। মায়েস্ট। তো
তারপর হচ্ছে বিহোল্ড, কার ক্ষমতা আছে এটা একবারে উচ্চারণ করার? জি না, না ভাইয়া। এটা দায়ী। আমি আলাদা করছি, বি হোল্ড। তাহলে এখন আমাদের কাজটা কি? আমাদের এখন কাজ হচ্ছে, যখন আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে মনোসিলেবলে ভাগ করে নিয়ে নিব, ভাগ করে নেওয়ার পর দুইটা করে মনোসিলেবল ভাগ করব। এই যে দুইটা, এই যে দুইটা, এই যে দুইটা, এই যে দুইটা করছি। এখন দেখেন তো কয়টা ভাগ হয়েছে? 1 2 3 4 5। কয়টা ভাগ হয়েছে? 5 5টা। তাহলে মনে রাখবেন, এই দুইটা মনোসিলেবল এগুলোকে বলা হয় ফুট বা ফিট যে বলি আমরা। 2 ফুট সমান 1 মিটার। তাহলে এই 2 ফুট সমান কি হবে? 1 মিটার। অথবা দুইটা মনোসিলেবল সমান সমান হবে 1 মিটার। যেটা আপনি মনে রাখতে পারেন সেটাই মনে রাখেন। দুইটা মনোসিলেবল সমান 1 মিটার অথবা 2 ফুট সমান 1 মিটার। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমাদের এখানে কয়টা মিটার আছে? 1 মিটার, 5 2 মিটার, মিটার। 3 মিটার, 4 মিটার, 5 মিটার। কত মিটার আছে? 5 5 মিটার। মিটার। কত মিটার? 5 5 মিটার। মিটার। 5 মিটার। আচ্ছা, এখন এই 5 কে তো 5 সংখ্যায় লেখা যাবে না, বা FIV এটাও লেখা যাবে না। তাহলে কি করতে হবে? যেমন আমরা মনো বলতে সিঙ্গেল বুঝি, একটা, ডাই বলতে 2 বুঝি, ট্রাই বলতে 3 বুঝি, টেট্রা বলতে 4 বুঝি, পেন্টা বলতে 5 বুঝি, হেক্সা বলতে 6। ঠিক আছে? জানেন এগুলো? জি যারা জানেন জি না, ভাইয়া। তাহলে যখন আমাদের 5 মিটার, তাহলে এটাকে উচ্চারণ করা যায় পেন্টামিটার। পেন্টামিটার। কারো কোনো কনফিউশন? এখন না ভাইয়া। যদি এখানে 10টা আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার পরিবর্তে যদি 12টা থাকতো, এখানে আরো দুইটা থাকতো, অর্থাৎ এখানে ইয়া হয়ে এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, এবং এটার নিচে আমরা যদি 6 চিন্তা করতাম, তাহলে তখন আমাদের কয়টা মিটার হতো? 6টা মিটার। তাহলে 6টা মিটারের নামটা তখন কি হতো? হেক্সামিটার। হেক্সামিটার। এক্সাম্পল। মনে থাকবে? জি ভাইয়া। তাহলে এবার বুঝতে পেরেছেন মিটারটা কিভাবে বের করতে হয়? জি জি ভাইয়া, ভাই। বুঝছি। চলেন সবাই নিজ নিজ ভাবে, যারা লাইভে আছেন কমেন্টে উত্তর দিবেন, যারা মিটে আছেন আমাকে জানাবেন। এই কবিতাটার দ্বিতীয় লাইনটাতে খেয়াল করে দেখেন তো কয়টা মিটার আছে। আগে বলেন কয়টা মনোসিলেবল আছে? When yellow leaves. আটটা মনোসিলেবল। দ্বিতীয় লাইনে জি ভাইয়া, 8টা মনোসিলেবল আর একটা হচ্ছে ডাই, ইয়েলো। সবাই পাইছেন? আপনি তাহলে মনোসিলেবলে ভাগ করে নেন। যেগুলো ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবলে আছে সেগুলোকে রাখা যাবে না, সেগুলোকে মনোসিলেবলে ভাগ করতে হবে। করার পরে আপনি কয়টা মনোসিলেবল পাইলেন? টোটাল হচ্ছে এভাবে 10টা, আর এভাবে মিটার হিসাব করলে পেন্টামিটারই আসে। সবাই বুঝতে পারছেন কয়টা করে মিটার পাচ্ছেন? 5টা করে মিটার। প্রত্যেকটাতেই দেখেন, তৃতীয় নাম্বার লাইন দেখেন, আপন দোজ বাক্স হুইচ স্নেক এগেইনস্ট দ্য কোল্ড। আগে সবার প্রথমে কি করবেন? লাইনটা কয়টা ওয়ার্ড আছে সেটা পড়ে নেন। 1 2 3 4 5 6 7 8। তার মানে উপরের দুইটা লাইন যেহেতু আমাদের আয়াম্বিক পেন্টামিটার হয়েছে, অর্থাৎ পেন্টামিটার হয়েছে, এটাও পেন্টামিটার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের এখন দেখতে হবে কোন দুইটা ওয়ার্ডকে ভাঙানো যায়, এগেইনস্ট নাকি হচ্ছে শেক, নাকি হুইস, নাকি বউস, কোনটা? এগেইনস্ট। এগেইনস্ট। কয়বারে উচ্চারণ হচ্ছে? 3বার না 3বার 2বার? নাকি 2বার? বলেন। 2বার। তাহলে কয়টা হইলো? এগেইনস্ট কে ভাঙাইলে হইলো 9টা। আরো একটা দরকার না?
আপন। আপনি কি আপন উচ্চারণ করেন না আপন? কিভাবে উচ্চারণ করেন? আপন। তাহলে তাহলে হুইচ হুইচ হুইস। এটাও তো which those খুঁজে বের করেন, খুঁজে বের করেন। আমরা এই পর্যন্ত দেখেছি হচ্ছে আপন, তারপর দেখলাম হচ্ছে হুইস, তারপর হচ্ছে দেখলাম কি দেখছি, সরি, বউস দেখেছি, হুইস, শেক, এগেইনস্ট। এগেইনস্টে আমরা দুইটা পেয়েছি। একজন একটু আগে বলেছে উত্তরটা, স্যার আমার আপনই কথা হবে। শুনে- আমার কথা শুনে উনি চুপ হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া এটা কি বললো? কনফিডেন্স থাকতে হবে না আপনার? আমি তো আপনাকে পেঁচাবই। আপন, এই যে আপন, আপন দুইটা, কয়টা? দুইটা ভাইয়া। হ্যাঁ, দুইটা। আমি তো একটু আপনাকে ঝালাই করব না যে আপনি আসলে বুঝতেছেন কিনা, নাকি ঝোঁকে বলে ফেলতেছেন। তাহলে আপন এখানে দুইটা, দুইটা সিলেবল, দুইটা মনোসিলেবল আছে। আপন দুইটা, দোজ, বউস, হুইস, শেক, এগেইনস্ট দুইটা, এ একটা, গেইনস্ট একটা। তাহলে হইল 2 3 4 5 6 7 8 9 10। আবার পেন্টামিটার আসতেছে, অর্থাৎ আপনি যদি খেয়াল করেন পুরো কবিতাটাই পেন্টামিটার আসবে। কেন বলেন তো? কারণ সনেটের সত্য এটা। কারণ এটা হচ্ছে সনেট, আর সনেটে আইএমবি মানে পেন্টামিটার থাকতে হবেই। এটা সনেটের একটা শর্ত, আমরা পড়ি নাই সনেটের ডেফিনেশনে? জি ভাইয়া। তাহলে সনেটে আমাদের পেন্টামিটার হতেই হবে। অন্যান্য অনেক কবিতা পাবেন যেগুলোতে পেন্টামিটার থাকবে না, ট্রাইমিটার থাকবে, টেট্রামিটার থাকবে, অথবা হেক্সামিটার থাকবে। ওকে, তাহলে এই কবিতাটা সম্পূর্ণটা যদি খেয়াল করেন এরকম আসবে। এখন এখানে আরেকটা টার্ম ছিল, সেটা হচ্ছে আইএমবিক। এটা বুঝতে গেলে একটু মাথা খাটাইতে হয়, জাস্ট একটু বলি মনে রাখবেন। আইএমবিক এই যে দুইটা দুইটা করে আপনারা মনোসিলেবল ভাগ করে নিছেন, এই ভাগ করে নেওয়ার ক্ষেত্রে কারসাজিটা মূলত হচ্ছে আইএমবিক হওয়ার শর্তটা হচ্ছে আমরা যে কথা বলি অ্যাকসেন্ট থাকে আমাদের, বা আমাদের কিছু শব্দ উচ্চারণ করতে জোর দিতে হয়, কিছু শব্দ উচ্চারণ করতে কম জোর লাগে, কিছুটাতে বেশি জোর লাগে। যেমন আমাদের এই যে শক্তিটা জোর যে দেই, এটা এই জোরটা কে দেওয়ায় জানেন? একটা ওয়ার্ড বা একটা শব্দ উচ্চারণ করার সময় কখনো আপনি জোরে কথা বলেন, কখনো ওটাতে আস্তে বলেন, তো এই জোরটা দেওয়ার জন্য দায়ীটাকে, এনি আইডিয়া? সেটা হচ্ছে ভাওয়েল। কে? কথা বলেন। ভাওয়েল। ভাওয়েল। এই একমাত্র ভাওয়েলের দ্বারাই আমাদের 5টা মাত্র ভাওয়েল আছে, 5টা ভাওয়েলের 20টা সাউন্ড আছে, 20 ভাবে উচ্চারণ হয়। যেমন এটা কি, এটা কি? আ এ। এই যে একজন বললেন এই, এই একজন বললেন আ, একজন বললেন এই। আর কি বলা যায়? এ বলা যায় না? জি ভাইয়া যায়। যেমন হচ্ছে এম এ ওয়াই, বলতেছি কি মেই। আবার যখন বলতেছি এম এ, তখন আমরা কি উচ্চারণ করি? মা। মা। তখন এখানে কিন্তু কেন এরকম হইতো না? মা কেন হইলো? ম আর এই মই, মা বলি কেন? তাহলে এক একটা ভাওয়েলের অনেকগুলো উচ্চারণ হতে পারে। যেমন এই এর উচ্চারণ এই জায়গায় যেমন এই জায়গায় কিন্তু এই না, এই জায়গায় আ। ক্লিয়ার? জি। যেমন এটা কি? ক্যান। খ্যান। খেন সঠিক উচ্চারণ, আমরা কেন দিয়েই চিন্তা করি। কেন এটা আমরা কান বলতে পারি না? এ তো আছে। বা কেইন, কইন, কইন হবে। এটা হচ্ছে ক, এটা এই, এটা দন্তন্য, তাহলে কইন। অথবা যদি এটা আ হয় তাহলে কান,
তখন আমরা কি বলতেছি? কানো বলি না, কেইনো বলি না, তাহলে আমরা কি বলি বলেন? ক্যান বলি। ক্যান। ক্যান। তাহলে এখানে এর উচ্চারণটা কি হয়ে গেছে? হইছে। হয়ে গেছে এ। ওকে, এই জিনিসগুলো পাবেন, এগুলোকে বলা হয় ফনেটিক্স। এগুলো পাবেন থার্ড ইয়ারে। ভাষা শিখতে গেলে ফনেটিক্স জানাটা জরুরি। আপনি সঠিক উচ্চারণ বলতে গেলে, শিখতে গেলে আপনাকে ফনেটিক্স জানতে হবে। এগুলো হচ্ছে ফনেটিক্স এর অংশ। তাহলে এই যে 5টা ভাওয়েল, 5টা ভাওয়েলের 20টা উচ্চারণ আছে, 20টা সাউন্ড আছে, 20 ভাবে উচ্চারিত হয় মাত্র 5টা ভাওয়েলের। তো এই 5টা ভাওয়েল দিয়েই আমাদের মূলত অ্যাকসেন্ট গুলো তৈরি হয়। এখন নোয়াখালীর অ্যাকসেন্ট একরকম, আমি যে উত্তরবঙ্গে থাকি আমার অ্যাকসেন্ট একরকম, অনেক সময় আমার আঞ্চলিক ভাষা চলে আসে না কথা বলার সময়? আসে? জি আছে। আসে কিন্তু এটা কিন্তু স্বভাব। কারণ হচ্ছে যে আমরা যতই চেষ্টা করি না কেন কখন না কখন বলে ফেলি। তো এখন একজন আমেরিকান সে যদি চিন্তা করে আমি বাংলা ভাষা শিখব, আর সে যদি হচ্ছে নোয়াখালী বা হচ্ছে বিশেষ করে চট্টগ্রামের মানুষ যারা আছে তাদের যদি ভাষাগুলো শুনে বা তাদের কাছ থেকে শেখার চেষ্টা করে, তাহলে কি অবস্থা হবে আপনি বুঝতে পারবেন? না। অথবা তারা যতটুকু বাংলা বলতে পারে তারা কিভাবে বলে? যেমন আমি তোমাকে ভালোবাসি, আমরা যেভাবে বলি তারা কিভাবে বলে? কেউ বলেন তো? আমি তোমাকে ভালাবাই নাকি এরকম না, কিছু না? কিভাবে বলে? আমি আমি বলে না, কেমনে বলে? আমি তোমাকে ভালোবাসি, এভাবে বলে না? আমি তোমাকে ভালোবাসি বলে। জি ভাইয়া। অনেকটা মিলছে না বলেন? তাহলে এই যে অ্যাকসেন্টটা, এই অ্যাকসেন্টের কত পার্থক্য। তাহলে এই অ্যাকসেন্টের জন্যই আমাদের এই জায়গাটাতে আইএমবিক আসবে। কিভাবে? উচ্চারণ হয় দুই ভাবে, একটা হচ্ছে অ্যাকসেন্ট আর একটা হচ্ছে আনঅ্যাকসেন্ট। যেটাতে জোর বেশি দিতে হয়, শক্তি বেশি লাগে উচ্চারণ করতে, সেটাকে বলা হয় অ্যাকসেন্ট। যেমন মেই, মা, মেই, এখানে এটা দেখেন এই আপনি নিচ থেকে বা এই যে ভিতর থেকে সাউন্ডটাকে নিয়ে আসতেছেন, মেই উচ্চারণ করে দেখেন মনে হচ্ছে ভিতর থেকে একটা টান দিচ্ছে। আর যখন আপনি মা বলতেছেন সুন্দর করে মুখ থেকে হাওয়াটা বের হয়ে যাচ্ছে। মাইক অন করে বলতে সমস্যা হলে মাইকটা অফ করে নিজে চিন্তা করেন, উচ্চারণ করে দেখেন, উচ্চারণ না করলে বুঝবেন না। মেই মনে হচ্ছে ভিতর থেকে এই দিক দিয়ে উঠে আসলো, হচ্ছে এরকম। তারপর জি খেন, ভাইয়া। খেন মনে হচ্ছে আপনাকে বসে যেতে হচ্ছে বলতে বলতে, খেন বা ক্যান যেটাই বলেন। তাহলে এক একটার জন্য এক এক ভাবে আমাদের উচ্চারণ করতে হয় না? কোনোটাতে শক্তি বেশি লাগে, কোনোটাতে শক্তি কম লাগে। এই দুইটার উপর ডিপেন্ড করবে আমাদের এই সাইনগুলো। আইএমবিক হবে কখন, কখন হবে ট্রকিয়াক, কখন হবে স্পন্ডিক, এগুলো আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে আনঅ্যাকসেন্ট, অ্যাকসেন্ট, এই দুইটা যেমন বললাম। তাহলে অ্যাকসেন্টের বিপরীতে আমরা বলতে পারি স্ট্রেস। স্ট্রেস কেন সুবিধা? কারণ স্ট্রেস অর্থ হচ্ছে জোর প্রদান করা। যেই ওয়ার্ডটা উচ্চারণ করতে শক্তি বেশি লাগবে, সময় বেশি লাগবে, দীর্ঘ দীর্ঘ শ্বাস বের হবে, সেটাকে বলা হয় স্ট্রেস বা অ্যাকসেন্ট। মনে থাকবে? জি ভাইয়া। আর যে শব্দটা বা যে ওয়ার্ডটা উচ্চারণ করতে কম সময় লাগবে, কম শক্তি লাগবে, কম শ্বাস প্রশ্বাস বের হবে, সেটাকে বলা হয় আনঅ্যাকসেন্ট বা আনস্ট্রেস। মনে রাখতে হবে। তাহলে আইএমবি কখন হবে? যদি কখনো আনস্ট্রেস প্লাস স্ট্রেস হয়। আনস্ট্রেস প্লাস স্ট্রেস হয় অর্থাৎ যদি কখনো এই মিটার গুলোতে প্রথমে আনস্ট্রেস হয় পরে স্ট্রেস হয়, তাহলে সেটা হবে আইএমবি। যদি উল্টাটা হয়, প্রথমে স্ট্রেস পরে আনস্ট্রেস, তাহলে সেটা হবে আমাদের ট্রকিয়াক। ট্রকি। ট্রকিক। হ্যাঁ, ট্রকিক কে বলা হয় ট্রকিয়াক, CHIAC, ট্রকিয়াক। মানেটা একটু দেখতে হবে।
ট্রকিয়া। কখন ট্রকিয়া হবে? যদি সামনেরটা স্ট্রেস হয় পরেরটা আনস্ট্রেস হয়, তাহলে তখন হবে ট্রকিয়া। যদি সামনেরটা আনস্ট্রেস পরেরটা স্ট্রেস হয় তাহলে কি হবে? iambic, iambic, আইএমবিক। মনে রাখবেন, আপাতত দুইটা জানলে হবে। আরো অনেক আছে, স্পন্ডিক আছে, ফাইরিক আছে। তো এখন খেয়াল করেন আমাদের এই দুইটার মধ্যে, আচ্ছা আরেকটা জিনিস বলি, আনস্ট্রেস যেটা, আনস্ট্রেস যেহেতু শুরুতে ইউ আছে তাহলে এটার একটা চিহ্ন আছে। চিহ্নটা কেমন? ইউ এর মতো বা বাঁকা চাঁদের মতো, এইরকম অনেকটা। কিসের মতো চিহ্নটা? সাইনটা কিসের মতো? ইউর চাঁদ মতো। বা অনেকটা ইউ এর মতো। আর স্ট্রেসের সাইনটা হচ্ছে রেপের মতো। এখন এই চিহ্নগুলো আমরা কার উপরে দিব? যেহেতু আমাদের ভাওয়েল গুলো জোর প্রদান করে সেহেতু আমরা ভাওয়েলের উপরে দিব। যে ভাওয়েলটা, একাধিক ভাওয়েল যদি একটা শব্দে থাকে তাহলে যে ভাওয়েলটার জন্য আমাদের শক্তি বেশি লাগে সেই ভাওয়েলটার উপরে আমরা চিহ্নগুলো দেব। খেয়াল করেন, দ্যাট আর এখানে টাইম। এখন এই দুইটার মধ্যে আমাদের চিন্তা করতে হবে কোনটা স্ট্রেস কোনটা আনস্ট্রেস। দ্যাট এখানে ভাওয়েল হচ্ছে এ, এখানে আছে আই ই। টাইম, দ্যাট কোনটাতে শক্তি বেশি লাগে? এখানে ভাওয়েল হচ্ছে ই এ, আর টাইম, টাইমের ক্ষেত্রে হচ্ছে আই এ আই আই A, এ আই। মুখের সামনে হাত নেবেন, এ আই, কোনটাতে বাতাস বেশি হয় বলেন? আই এ আই এ। এভাবে বলা যায়। যখন আপনি দেখবেন এখানেও আই এখানেও আই এখানেও এ এখানেও এ, তখন কি করবেন? তখন পুরো ওয়ার্ডটা উচ্চারণ করবেন, দ্যাট টাইম, দ্যাট দ্যাট। থেমে গেছেন, টাইম, বেশি সময় লাগতেছে উচ্চারণ করতে, লাগে? জি ভাইয়া। তাহলে কোনটাতে বেশি সময় লাগলো, বেশি শক্তি লাগলো? টাইমে time, টাইমে। তাহলে আই এর উপরে দিবেন রেপের মতো চিহ্ন, আর এখানে এর উপরে দিবেন কিসের মতো চিহ্ন? বাঁকা চাঁদের মতো। বাচ্চাদের যেমন এই জায়গায় কপালের মধ্যে কালো টিপ দিয়ে দেয় না, অনেকে বাঁকা চাঁদ এঁকে দেয়, অনেকে গোল করে দেয়, ঠিক এরকম। তো এখন কথা হচ্ছে, তাহলে আমরা দিলাম এটাকে ইউ এর মতো বা বাঁকা চাঁদের মতো, এটাকে রেপের মতো, তাহলে এটা আনস্ট্রেস, এটা স্ট্রেস। তাহলে আনস্ট্রেস প্লাস স্ট্রেস হলে কি হয়? iambic, আইএমবিক আইএমপি হয়। আপনি এখন খেয়াল করে দেখেন প্রত্যেকটাই হবে ইআর ইআর, প্রত্যেকটাই আমাদের আনস্ট্রেস প্লাস স্ট্রেস হবে। দাও আনস্ট্রেস, ময়েস্ট স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস হোল্ড স্ট্রেস। তাহলে পুরো লাইনটাতে আমরা আনস্ট্রেস প্লাস স্ট্রেস পাবো এবং এটাকে আমরা তখন বলবো আইএমবিক। আর 10টা মনোসিলেবল পাইছি এবং 5টা মিটার, এই জন্য এটাকে বলবো পেন্টামিটার। আইএমবিক pentameter. পেন্টামিটার কথাটা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, জি clear. ভাইয়া। কারো কোনো কনফিউশন, কারো কোনো প্রশ্ন? বলেন। ভাইয়া সনেটের সবগুলো লাইনে কি পেন্টামিটার হবে? একটু এদিক ওদিক মাঝখানে ব্যতিক্রম থাকে, তবে আপনি যদি ব্যতিক্রম ধরতে নাও পারেন কোনো সমস্যা নেই। সনেটের ক্ষেত্রে আমরা সনেটের ডেফিনেশনেই দেখতে পারি যে সনেটে আইএমবিক পেন্টামিটার হয়। তো আপনি যদি সরাসরি বলেন এটা আইএমবিক পেন্টামিটার, নো প্রবলেম। কারো কোনো সমস্যা আইএমবিক পেন্টামিটার বের করতে? না ভাইয়া। সবার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, clear. এই যে ফার্স্ট ইয়ারে এতদিন ধরে পড়তেছেন, যারা এর আগে আমার এই ক্লাস করেছিলেন তারা বাদে, এই যে এতদিন ধরে আপনারা পড়তেছেন, এই জিনিসগুলো কেউ শিখাইছে আপনাদের? জি না ভাইয়া। অনেকে অনেক জায়গায় ক্লাস করেছেন, কলেজে ক্লাস করেছেন, অন্য অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করেছেন, এই জিনিসগুলো কেউ এভাবে শেখাবে না। সবাই চিন্তা করে কি শুধু পরীক্ষার জন্য পড়ি, একটা রেজাল্ট ভালো করলে হলো। আমার কথা সেটা না। আপনি যদি বেসিক থেকে সবকিছু জানেন আপনাকে রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না। আপনি যদি বেসিক জিনিসগুলো ভালোভাবে জানেন আপনাকে ফাইনাল ইয়ারে উঠেও এগুলো চিন্তা করতে হবে না। আপনি তো ফাইনাল ইয়ার শেষ করে টিচার হতে পারেন ভবিষ্যতে, তখন যদি এগুলো নিজেই আপনি না জানেন তাহলে কি পড়াবেন? ঠিক বলছি না? আপনার তো জানা উচিত, বেসিক জিনিসগুলো অবশ্যই আমাদের জানা উচিত।
তাহলে এখন আমি আর আজকে বেশি সময় নিব না, আগামীকাল এবং আগামী পরশুদিন এই 2 দিনের জন্য আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব। হোমওয়ার্কটা কি? আমাদের বেসিক যে জিনিসটা আলোচনা হলো, কথাটা বুঝবেন, বেসিক কি আলোচনা করছি? পোয়েট্রি ভার্সেস পোয়েম, দেন আলোচনা করছি সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, ইটালিয়ান সনেট বা পেট্রাসন সনেট, এরপরে আলোচনা করছি ফ্রি ভার্স, তারপর হচ্ছে ব্লাঙ্ক ভার্স। তারপরে আমি বোর্ডে লিখে আলোচনা করি নাই, সেটা হচ্ছে কত নাম্বার লাইনের নাম কি। যেমন 1 লাইনকে বলা হয় মনোস্ট্রিস, 2 লাইনকে বলা হয় কি বলা হয় ডাই, 3 লাইনকে বলা হয় ট্রাই, 4 লাইনকে বলা হয় টেট্রা বা হচ্ছে কোয়ার্ট্রেন, 5 লাইনকে বলা হয় কোয়াইন্টেন, 3 লাইনকে বলা হয় টারসেট। এইগুলার ফর্মটা দেখছেন না নোটের মধ্যে? জি ভাইয়া। সেগুলো এটা কি আমাদের পেড বেচে দিয়ে দিবেন না? হ্যাঁ, বুঝি নাই। এই নোটটা কি আমাদের পেড বেচে দিবেন? আজকের ক্লাস, আজকের নোট সবার জন্য ফ্রি। আমার আইডিতে ক্লাসটা আছে, আমার আইডিতে আমি ছবি আকারে নোটটা দিয়ে দিব, এবং যারা পেইড বেচে আছে তারা পিডিএফ পেয়ে যাবে। ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবেন। কথা ক্লিয়ার? যারা পেইড বেচে আছেন জি। আপনারা ক্লাসটা ইউটিউবে পাবেন এবং হচ্ছে যে পিডিএফ পেয়ে যাবেন। আর যারা ফ্রি ক্লাস করতেছেন আপনারা আমার আইডিতে ফেসবুকের মধ্যে ক্লাসটা দেখতে পাবেন আমার প্রোফাইলে, এবং প্রোফাইলে আমি ক্লাসটা শেষ হওয়ার পরে এটার ছবি করে এই পুরো নোটটার ছবি আকারে পোস্ট করব। 2 দিনের হোমওয়ার্কটা একটু জেনে নেন। এই বেসিক যে আলোচনাটা, এটা হচ্ছে আগামীকালের হোমওয়ার্ক। পরের দিনের হোমওয়ার্কটা কি? অর্থাৎ সোমবারের দিন রাতে ক্লাস, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আপনাদের কাজ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে যা যাবতীয় এখানে দেওয়া আছে সেটা আপনাদের হোমওয়ার্ক থাকবে পরের দিনের। বুঝাতে পারছি? কেউ একজন বলেন 2 দিনের হোমওয়ার্ক কি কি দিছি বলেন। আগামীকালকের জন্য হচ্ছে বেসিক এই আলোচনাগুলা, আর এর পরের দিন যেদিন হবে নেক্সট ক্লাস সেদিনের জন্য হচ্ছে শেক্সপিয়র সম্পর্কে যত যা আছে নোটসে ওইগুলা। হ্যাঁ, এখন মূলত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে হোমওয়ার্কটা কিভাবে করবেন। হোমওয়ার্কটা আপনি আগে পড়বেন, পড়ার পরে আপনার ওইটুকু সম্পর্কে কতটুকু মনে আছে নিজের মতো করে লিখবেন, দেখে দেখে না। হোমওয়ার্ক HW মানে HW, না দেখে লিখতে হবে। এরপর একটা কাজ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র পড়ার পর, মানে ওই দিনেই উইলিয়াম শেক্সপিয়র পুরোটা লেখার পর আপনাদের কাজ হবে এই যে আমি ভাগ করছি না লাইনটা, এবং এই যে আমি চিহ্নগুলো দিয়েছি না, দিয়েছি, জি ভাইয়া। জি। আপনারা এই লাইনটা সহ বাকি আরো যে 13টা লাইন আছে, অর্থাৎ 14টা লাইনের এইভাবে একটার পর একটা লাইন লিখবেন, এবং এটাকে বলা হয় স্ক্যানেশন, SION, স্ক্যানেশন। অথবা পরীক্ষায় আগের দিনে আগের সময় এটা আসতো স্ক্যান দা পোয়েম, স্ক্যান দা পোয়েম কোন কোর্সে আসতো? ইংলিশ রিডিং স্কিলে। রিডিং স্কিলের মধ্যে একটা কবিতা দেওয়া থাকতো পার্ট সিতে, সেই পার্ট সিতে বলতো স্ক্যান দা পোয়েম, এই কবিতাটা স্ক্যান করো। অর্থাৎ আপনাকে তখন আনস্টেজ স্টেজ এভাবে ভাগ করতে হবে। তাহলে আমার কথা হচ্ছে আপনারা প্রথম দিন আপনারা হচ্ছে হোমওয়ার্ক করবেন, খাতার মধ্যে না দেখে লিখবেন, এবং প্রত্যেকটা পৃষ্ঠায় অবশ্যই হ্যাশট্যাগ হ্যাশ দিয়ে বিদ্যাকুঞ্জ লিখবেন। কি লিখবেন? বিদ্যাকুঞ্জ। এটা লিখতে পারেন অথবা বাংলায় লিখতে পারেন, হ্যাশ দিয়ে বিদ্যাকুঞ্জ। ওকে, আর তার নিচে আপনার নামটা লিখে দিবেন। ক্লিয়ার? জি ভাইয়া। পেইড ব্যাচে যারা যুক্ত আছেন হোমওয়ার্ক জমা দেওয়া বাধ্যতামূলক, সবাইকে হোমওয়ার্ক জমা দিতে হবে। জমা কি বিদ্যাকুঞ্জ পেজে দিব? মেন পেজে? পেজে না, গ্রুপে। ভাই আমরা জমা কিভাবে দিব? হ্যাঁ বলি, এটা লিখার পর আপনারা যে পৃষ্ঠাগুলো, যতগুলো পৃষ্ঠা হলো, এই বিদ্যাকুঞ্জ এভাবে অথবা এভাবে দিতে পারেন, এবং নিচে হচ্ছে আপনি আপনার নাম লিখবেন। এরপর যতগুলো পৃষ্ঠা হয়েছে পৃষ্ঠা নাম্বার দিবেন, সুন্দর করে ছবি তুলবেন, ছবি তুলে সবগুলো ছবি একটা ক্যাপশন দিবেন, কোন টপিকের হোমওয়ার্ক করছেন, কয় তারিখের হোমওয়ার্ক, এই হ্যাশট্যাগ দুইটাই দিবেন, বিদ্যাকুঞ্জ বিদ্যাকুঞ্জ। এবং আরেকটা জিনিস হ্যাশট্যাগ দিবেন,
হ্যাশ দিয়ে আপনার নাম লিখে দিবেন। যদি আমার নাম যেমন হচ্ছে রিপন, আমি রিপন লিখে দিব। কেন এটা জিনিস, যখনই আমার মনে হবে যে আপনি কয়টা হোমওয়ার্ক করেছেন দেখি তো, তখন আমি আপনার নামটাতে ক্লিক করব এবং আপনি যতগুলো হোমওয়ার্ক গ্রুপে করেছেন সবগুলো আমার সামনে চলে আসবে। এই জন্য প্রত্যেকে ক্যাপশনে এই বিদ্যাকুঞ্জ হ্যাশট্যাগ দুটা দেওয়ার পরে এই হ্যাশট্যাগটা দিতে হবে। হ্যাশ দিয়ে আপনার নাম দিবেন, ক্লিয়ার? এবং সেই ক্যাপশনের নিচে যতগুলো ছবি তুলেছেন সবগুলো ছবি আপলোড করে দিয়ে পোস্ট করে দিবেন। পোস্ট করার পর পোস্টটা যখন অ্যাপ্রুভ হবে, সেই পোস্টের লিঙ্কটা আপনি যে গ্রুপে যুক্ত আছেন সেই গ্রুপে দিয়ে দিবেন। কোন গ্রুপে পোস্ট করবেন? গ্রুপটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ব্র্যাকেটে দেওয়া আছে বা একটা ড্যাশ দিয়ে দেওয়া আছে বিদ্যাকুঞ্জ। গ্রুপটাতে যুক্ত আছেন আপনারা? জি ভাইয়া। এই গ্রুপের মধ্যে হোমওয়ার্কটা জমা দিতে হবে। তাহলে 2 দিনের হোমওয়ার্ক দিয়েছি। প্রথম দিনের হোমওয়ার্ক হচ্ছে বেসিক থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বেসিকটা। তারপরের দিনের হোমওয়ার্ক হচ্ছে যে জিনিসটা বলেছি ভাইয়া এটা উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে। স্লো। উইলিয়াম শেক্সপিয়রের অ্যাবাউট দ্য অথার, এটা আপনার দরকার নাই। আপনি দিবেন এই যে অ্যাবাউট দ্য অথারে এই যে বক্সটা দেখতেছেন না এখানে, এই বক্সটা, এটা গুরুত্বপূর্ণ, এটা জানলে হবে। তার উপাধিগুলো আপনি না দেখে কতগুলো লিখতে পারেন সেটা লিখবেন। তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এখানে অনেকগুলো আছে, যতগুলো পারেন মনে রেখে লিখবেন না দেখে। তারপর উইলিয়াম শেক্সপিয়রের, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সনেটের প্রকারভেদগুলো অবশ্যই ভালোভাবে জানা থাকতে হবে। তারপর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের নাটক কয়টা আছে, তারপর ওনার গুরুত্বপূর্ণ হচ্ছে লং ন্যারেটিভ পোয়েম কয়টা, তারপর হচ্ছে প্রথম নাটক কি ছিল, শেষ নাটক কি ছিল, এগুলো মনে রাখতে হবে। উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে মোটামুটি 8-10টা নাম জানা থাকতে হবে। কেন এগুলো বলতেছি? আপনি যখন অনার্স শেষ করে চাকুরি জীবনে যাবেন, এই পড়াগুলো আপনার তখন কাজে লাগবে। কথা ক্লিয়ার? আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়র যেহেতু অনেকটা পড়া, তাহলে স্ক্যান দা পোয়েম, এই যে এই লাইনটা যেমন আমি স্ক্যান করে দিয়েছি, এই স্ক্যানেশনটা আপনারা আগামীকালকেই করেন এই বেসিক গুলোর সাথে। এই যে পোয়েম, পোয়েট্রি, সনেট, ব্ল্যাঙ্ক ভার্স, ফ্রি ভার্স, স্ট্যানজা নেমস, এই পর্যন্ত স্ট্যানজা নেমস, রহেটরিক্যাল কোশ্চেন, এটার নিচে আপনারা তখন কি করবেন? স্ক্যান। ক্লিয়ার? বুঝেছেন? জি ভাইয়া। পারবেন? ভাই একটা কোয়েশ্চেন ছিল আমার। জি বলেন। আমরা এই যে মনোসিলেবলে যে ভাগ করব, যেমন হচ্ছে বিহোল্ড পাইলাম, হ্যাঁ। এই ভাগ করাটা কি ভাগ করার পর দুটোটা ওয়ার্ডেরই আলাদা মিনিং হইতে হবে? আলাদা মিনিং বলতে? যেমন বি একটা সিঙ্গেল ওয়ার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে হোল্ড, তারপর যে আপ অন পাইলাম, দুইটারই তো আলাদা মিনিং, তাই না? যেমন এরকম আমি হতে হবে? তখন বলছিলাম ইমপ্রুভমেন্ট। এখন এখানে আপনি কয়টা সিলেবল পাচ্ছেন দেখেন তো? 3টা। 3টা। ইমপ্রুভমেন্ট, আপনার অর্থ হতে হবে না, আপনি একটা ওয়ার্ড কয়বারে উচ্চারণ করতেছেন এটা খেয়াল করবেন। আপনি সম্ভব ইমপ্রুভ মেন একবারে উচ্চারণ করতে পারবেন, 2বারে উচ্চারণ করতে পারবেন? জি না ভাইয়া। না। অর্থ থাকুক বা না থাকুক সেটা বড় কথা না, কথা সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে আপনি একবারে কতটুকু উচ্চারণ করতে পারেন। আপনাকে থেমে যেতেই হবে। ইমপ্রুভও যদি বলেন আপনাকে 2বার বলতে হচ্ছে ইমপ্রুভ, ইমপ্রুভ। ইমে গিয়ে আপনাকে একটু সময় নিতেই হচ্ছে। ইমপ্রুভমেন্ট কোনোভাবে সম্ভব একসাথে বলা? প্রুভমেন্ট, প্রুভমেন্ট সম্ভব? প্রুভ বলে থামতেই হচ্ছে আমাদের, থামতে হয় না। আর এই যে একটা ওয়ার্ড কাউ, এটা চেষ্টা করেন তো 2বার 3বারে উচ্চারণ করার, পারেন কিনা? পারবেন? বলেন। জি না ভাইয়া। পারবেন না। অনেকে নতুন আছেন, আমার সাথে হয়তো আজকে প্রথম ক্লাস, আমাকে না চিনতে পারেন। আমার নাম হচ্ছে রিপন সেন। আমার অনার্স মাস্টার্স কমপ্লিট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে। আমি দীর্ঘ 2017 সাল থেকে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত এবং হচ্ছে যে দীর্ঘ এই 17 সাল থেকে আমি ক্লাস নিয়ে আসি, করোনার অনেক আগে থেকে। সেই সময় ফেসবুক প্ল্যাটফর্মে কেউ ক্লাস নিত না, একমাত্র আমি ব্যক্তি ছিলাম
ক্লাস নিতাম, আমার দেখা দেখি পরে অনেকেই আমার স্টুডেন্ট এখন ক্লাস নেয়, অনেকেই গ্রুপ খুলছে, অনেকেই ক্লাস নেয়। তো আমি দীর্ঘ অনেকদিন ধরে অনেক গ্রুপে কাজ করেছি, অনেক মানুষের সাথে কাজ করেছি, এই পর্যন্ত আমার অনেক স্টুডেন্ট আছে। আমি হঠাৎ করে কোথাও গেলে হঠাৎ করে কেউ না কেউ কোন দিক থেকে এসে কথা বলে। 49তম বিসিএস এর পরীক্ষা দিতে গিয়েছিলাম ঢাকায়, পরীক্ষা দিয়ে বের হচ্ছি, পিছন থেকে 4-5 জন ডেকে উঠছে, রিপন ভাই আপনি এখানে? হ্যাঁ এই তো পরীক্ষা দিতে আসছে। আমি কিন্তু চিনতে পারতেছি না। ভাই আমার ফেসবুক আইডির নাম এটা। ও আচ্ছা আচ্ছা, তখন চিনতে পারি, তখন বুঝতে পারি যে তারাও পরীক্ষা দিতে আসছে। এতটুকু বুঝেছি যে পরীক্ষা দিতে আসছে, কিন্তু কে কথা বললো, মানে তিনি কে তাকে তো আমি চিনতেছি না। যখন ফেসবুক আইডির নাম বলে তখন কিন্তু চিনতে পারি। তো আপনাদের আইডেন্টিটি আমাদের কাছে কিন্তু ফেসবুক আইডিতে, না হয়েছে আপনাদের সাথে কখনো দেখা, না হয় সেভাবে কখনো কথা, জাস্ট আমি বলি আপনারা শুনেন, যারা রেসপন্স করেন তাদের সাথে কিন্তু আমার কানেকশনটা বেড়ে যায় কিভাবে, এই যে নামগুলো দেখি কে কথা বলতেছে, এতে করে নামগুলো দেখতে 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 এভাবে মাথায় থেকে যায়। যেহেতু 2017 সাল থেকে আমি কাজ করি, অনেক ক্লাস নিয়েছি, সেহেতু মোটামুটি অনেকের সাথে পরিচয় হয়েছে। ইতিমধ্যে আমার লেখা 3টা বই প্রকাশ হয়েছে, ফার্স্ট ইয়ার প্রকাশ হয়নি, সামনে প্রকাশিত হবে ফার্স্ট ইয়ারের বই। বাকি 3টা ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এই 3টা ইয়ারের বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ফোর্থ ইয়ারের বইটা আজকে পাবলিশড হয়েছে, বইটা এখন আমার হাতে আসে নাই, আগামীকালকে হাতে পাবো, তারপর হয়তো আপনাদের দেখাইতে পারবো। যেমন এখানে আমাদের লেখা 3 জনের এই যে বই, অ্যালবাট্রস, এটা হচ্ছে থার্ড ইয়ারের, এই পিছনে 3 জনের ছবি দেওয়া আছে, অথবা হচ্ছে শুরুতেও আমাদের 3 জনের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে থার্ড ইয়ারের বই। আমাদের সেকেন্ড ইয়ারেরও বই আছে, এই যে এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের বই। হ্যাঁ, তো ফোর্থ ইয়ারের বইটা প্রায় সেম, জাস্ট হচ্ছে এখানে ফোর্থ ইয়ার, কালারটাও কাছাকাছি। এটারও নাম অ্যালবাট্রস। আমাদের অ্যালবাট্রস একটা সিরিজ, যে অ্যালবাট্রসের মধ্যে খুবই সহজ সাবলীল ভাবে দেওয়া আছে। পাখিটা যত সুন্দর, আমাদের এই বইয়ের ল্যাঙ্গুয়েজ গুলো বা ভাষাগুলো, শব্দগুলো এতটা সহজ। আমাদের এই বই যারা যদি আপনাদের ইমিডিয়েট সিনিয়র কেউ থাকে তাদেরকে বলতে পারেন, যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আপনাদের পরিচিত আছে, হয়তো নাম শুনেছে বা কারো বেশিরভাগ জনের কাছে এই বইটা আছে। বইটা খুবই সুন্দর করে লেখা, সহজ ভাষায় লেখা। তো আপনাদের বইটা বের না হওয়ার একটা সব থেকে বড় কারণ, সেটা হচ্ছে সিলেবাস পরিবর্তন। সিলেবাস পরিবর্তন হওয়ার পরে অন্তত একটা বছর আমাদের সময় নিতে হয়, কারণ একটা সিলেবাস সম্পূর্ণভাবে বুঝে উঠতে, কি ধরনের প্রশ্ন আসতেছে, কোন প্যাটার্নে যাচ্ছে, এই জিনিসগুলো বুঝতে হয়। শুধু একটা বই হুট করে লেখা যায় না। সিলেবাসটা যখন পরিবর্তন হয়েছে, অনেক কিছু নতুন এসেছে, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হয়, গবেষণা করতে হয়, কাজ করতে হয়। আপনাদের বইয়ের কাজ চলমান, আমরা কাজ করতেই আছি, হয়তো আপনাদেরকে দিতে পারবো না, আপনারা সামনের দিকে সেকেন্ড ইয়ারেরটা চেষ্টা করব। সেকেন্ড ইয়ারের সিলেবাস পাওয়ার পরেই, যেহেতু ফার্স্ট ইয়ারের একটা ধারণা পেয়ে যাচ্ছি কেমন হবে, সেকেন্ড ইয়ারের বইটা আশা করি আপনাদের তখন দিতে পারবো। এই জন্য ফার্স্ট ইয়ারে আমরা জাস্ট পিডিএফ দিব, আপনাদের কোনো বই দিব না, বুঝেছেন? ক্লিয়ার? জি ভাইয়া। তো এই হলো আমার পরিচয়। নেক্সট ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাসে আমরা এই কবিতাটা সম্পর্কে জানবো, এই কবিতার প্রশ্ন কি ধরনের আসতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভাই কিছু বলার ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া আমাদের 15 তারিখ তো ইনকোর্স পরীক্ষা শুরু। 15 তারিখ তো আমাদের জি। তার আগেই ক্লাস আছে, আমি একটা ধারণা দিয়ে দিব ইনকোর্স নিয়ে। আর ইনকোর্স পরীক্ষার জন্য কলেজ থেকে, নিজ নিজ কলেজ থেকে আপনাদের বলে দিবে যে কোন কোন টপিকের উপরে কিভাবে প্রশ্ন হবে, প্রশ্নটা কেমন থাকবে, শর্ট প্রশ্ন না ব্রড প্রশ্ন না ব্রিফ কি থাকবে, সেটা কলেজ থেকে বলে দিবে। সেটুকু আমাকে জানাইলে আমি আইডিয়া দিয়ে দিতে পারবো। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আজকে কি পেইড ব্যাচে প্রথম ক্লাস ছিল এটা? জি, আজকে প্রথম ক্লাস ছিল, এই জন্য সবার জন্য ফ্রি ছিল। পরবর্তী ক্লাসগুলোতে হয়তো যারা শুধু পেইড ব্যাচে আছেন তাদের সাথে সাক্ষাৎ হবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আপু বলেন, ইনকোর্স পরীক্ষা আপনাদের যাদের 15 তারিখ থেকে আছে, আপনাদের কোনো কিছু কলেজ থেকে বলছে? না ভাই, এখনো এখন কলেজ শুধু ডেট দিয়ে রেখেছে। আচ্ছা, দ্রুত একটু কলেজে যাবেন, বা যে স্যারেরা আছে তাদের বলবেন, স্যার আমাদের পরীক্ষাটা কিভাবে হবে, প্রশ্নগুলো কি ধরনের থাকবে, আমরা তো নতুন, আমরা তো জানি না, একটু বলে দেন বা একটু সাজেশন দিয়ে দেন, কয়েকটা প্রশ্ন দেন বা কি থাকবে কয়েকটা দেন, আমরা ওগুলো পড়ে এসে পরীক্ষা দেব। ওকে? আচ্ছা ভাইয়া।
ভাই আপনি নন মেজর ক্লাসগুলোর কি কোনো নোটস দিবেন না? আচ্ছা, নন মেজর ক্লাসের জন্য আপাতত নোটস দরকার নাই। নন মেজরের হচ্ছে বই কিনতে হবে বাজারে। ইতিমধ্যে হয়তো বাংলা বই, আপনাদের বাংলা সাবজেক্ট কারো আছে? জি ভাইয়া জি না। সেম বাংলাটা না নিলেই তো হয়, প্রচুর মানে হিউজ সিলেবাস। কলেজ থেকে দিয়ে দিয়ে দিছে বাংলা ভাষা ও শিক্ষা না কি যেন সাবজেক্টের নাম, এটা আমার মনে হয় ইগনোর করাই ভালো। বাংলা ভাষা ও সাহিত্য। মানে এই সময়ে ইগনোর আমরা করাই নিচ্ছি ভালো, পলিটিক্যাল কারণ সায়েন্স। সময় কম এবং প্রচুর কঠিন। প্রচুর কঠিন বলতে প্রচুর পড়তে হবে। পুরো ব্যাকরণ পাঠটা আছে, পুরো সাহিত্যটা আছে, আধুনিক সাহিত্য আছে এখানে পুরোটাই। আবার এখানে হচ্ছে রাইটিং পার্টটাও আছে, লেটার মানে এই যে আবেদনপত্র, ভাব সম্প্রসারণ, চিঠি রচনা, এগুলোও আছে। এত বড় হিউজ সিলেবাস এই সময়ে পড়া মুশকিল। আমরা আপনাদের নন মেজর ক্লাস নিব হচ্ছে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, আর হচ্ছে রাজনৈতিক তত্ত্বের পরিচিতি, আর হচ্ছে আইসিটি। এই কয়েকটা কোর্সের ক্লাস নিব। ভাই আমাদের তো রাষ্ট্রবিজ্ঞান। হ্যাঁ, যার যেটা আছে আমাদের সে তো সেটা political ক্লাস science। করবেন। সবার তো একই না, অনেকের সমাজবিজ্ঞান আছে, অনেকের রাষ্ট্রবিজ্ঞান আছে, অনেকের সমাজকর্ম আছে, তাই না? বাংলাতে কি হবে? রাষ্ট্রবিজ্ঞান আর হচ্ছে ইতিহাস আর হচ্ছে আইসিটি। আমারও তো সেম আপুর মতনই। হ্যাঁ, তাহলে তো ভালো হলো। তাহলে ইতিহাসটা আমরা পড়বো, আর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান তো না, রাজনৈতিক তত্ত্বের পরিচিতি, তারপর হচ্ছে আমাদের আইসিটি। এই তিনটা কোর্সের ক্লাস নিব। কিন্তু আমি এতটুকু বলতে পারি, যারা বাংলা ক্লাসগুলো মানে বাংলা নিয়েছেন, আপনি এখন থেকে ইউটিউবের মধ্যে বাংলা ব্যাকরণ পড়া শুরু করেন। তবে আপনি যদি বাংলাটা পড়ে উঠতে পারেন, আপনার জন্য চাকরির ক্ষেত্রে অনেক কাজে লাগবে। চাকরি পরীক্ষা দেওয়ার আগে আপনার বাংলা প্রস্তুতি হয়ে যাবে। বিশেষ করে 9-10 এর বইটা পড়তে পারেন, কিন্তু বাংলাটাতে রেজাল্ট ভালো করা খুব টাফ। আইসিটিতে কি করবো ভাইয়া? কোনটা? আইসিটি। আইসিটি তো আমি আছি। আমি ইন্টারমিডিয়েটে থাকতে আমার বন্ধুদের আইসিটি প্রাইভেট পড়াইছি, 200 টাকা করে নিয়েছি মাসে। এই জন্য তো বললাম এটা পড়াবেন না। হ্যাঁ, পড়াবো। 200 টাকা করে মাসে নিয়েছি, তাদের কাছে 3 জনকে পড়াইছি। 200 টাকা দিয়ে সবাই আবার খাই ফেলতাম। মানে এক একজন 200 করে 600 টাকা দিত, আমি তাদেরকে পুরো মাস আইসিটি পড়াইতাম। তো আমি আছি, আইসিটি ক্লাস আমি নিয়ে নিব, সেগুলো রুটিন আলাদা করে দিয়ে দিব এই কোর্সের মধ্যেই। আপনারা যে ফি দিয়ে ভর্তি হয়েছেন আর আলাদা করে কোনো ফি দিতে হবে না, এই কোর্সের মধ্যেই থাকবে। ওকে? জি ভাইয়া। এবং সেই ক্লাসগুলো রাত 8টায় হবে না, শনি সোম বুধের পরিবর্তে অন্য দিনগুলোতে বিকেল 3টায় বা সকালবেলা এই সময়গুলোতে হবে। যারা সেই সময়গুলোতে ক্লাস করতে আচ্ছা পারবেন ভাই, না, সমস্যা নাই। সেই সময়গুলো মানে ক্লাসগুলো রেকর্ড করে নিতে হবে। কারণ এটা হচ্ছে সিলেবাসের বাইরে না, মানে মেজর কোর্সের বাইরে, এই জন্য হচ্ছে আমাদের মেইন রুটিনের বাইরে রাখছি। তো আশা করি হচ্ছে ক্লাস ভালো লাগছে। ক্লাসে বুঝতে সমস্যা হওয়ার কথা না, যদিও 2-1 জায়গায় সমস্যা থাকে আমি চেষ্টা করেছি ক্লিয়ার করার। যদিও সমস্যা থাকে আমাকে যে কোনো সময় জানাতে পারে। আমি যদি অনলাইনে থাকি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক আইডির মাধ্যমে, অথবা হচ্ছে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হয়তো অনেকেই জানেন, 01786948463। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। একটু মেসেজ করলে ভালো হয়। যদি প্রয়োজন হয় আমি নিজেই বলবো যে হ্যাঁ এই জিনিসটা বুঝতে গেলে আপনাকে আমি ভয়েস মেসেজ দিতে পারি অথবা কল দিতে পারি, তখন কল দিতে পারি। ওকে? জি ভাইয়া। কারণ বেশিরভাগ সময় ক্লাসগুলোতে থাকা হয়, তো আমি ক্লাসে না থাকলেও ক্লাস নিয়ে কাজ করি বা বইয়ের কাজ করি, তখন আসলে কল ধরাটা একটু কেমন অন্যরকম লাগে। মেসেজ করতে থাকি, যেহেতু পিসি দিয়ে কাজ করি, পিসিতে মেসেজ করতে থাকি। তো ক্লাসগুলো করতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে এই কবিতাটার ডিটেইলস আমরা আলোচনা করব, প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে পর্যন্তই, টাটা, বাই বাই। কারো কোনো প্রশ্ন? ভাই একটু নোটসটা দিয়ে দিয়েন, পিডিএফটা। হ্যাঁ, এই ক্লাস শেষ করে দিয়ে দিব, 10-15 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। আপনারা যতক্ষণ প্রশ্ন করবেন আমি ততক্ষণ দাঁড়ায় থাকতে বাধ্য, সেটা 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক। যদি বলেন কারো কোনো প্রশ্ন নাই তাহলে শেষ করব। জি না ভাই, আজকে শেষ করেন তাহলে। ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই।